এখন অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমাদের মুক্তচিন্তা সাহিত্যের স্কুলের যে প্রধান, অর্থাৎ আমাদের কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, বিশিষ্ট ব্যক্তিত্ব মাওলানা শহীদুল ইসলাম। আমি তাকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। আমাদের এখানে আমাদের স্থায়ী সভাপতি কথা মৃত্যুঞ্জয় সিংহ সরকার মহাশয়, তার জন্য উনি আসতেছেন তো আসনটা তার থাকা ভাত, আসনটা ওনার জন্য রাখি। আমরা সবাই অতিথি, আজকে এখানে কোনো ইয়ে নাই, শুধু বাচ্চা দুইটা আমাদের হলো দর্শক এবং সহযোগী, বাকি সবাই আমরা অতিথি। যাই হোক, আমরা এখন সভাপতিকে একটু বরণ করে নেওয়ার কাজটা করি, সবাইকে বরণ করে নেওয়ার কাজটা করি। সঙ্গীতে একটু হয়। আচ্ছা, আগে এটা ব্যাস করিয়ে দে, স্যারকে ঢুকিয়ে দাও। জায়গা নিয়ে সমস্যা নাই, সুতরাং ঘুরে হরিরও সমস্যা নাই, খেলাধুলিরও সমস্যা নাই। এখন হাতে একটা ফুল দে, একটা ফুল দে, একটা ফুল দিলেই হবে। আচ্ছা, বেশ বেশ। এবারে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মুক্তাঞ্জলির সম্পাদক মাননীয় আব্দুল হাকিম মহাশয়। এখানেই বলে না, ওখানে থাক। একটা সিস্টেম ভুল হয়েছে, ফুলটা নিয়ে যা। তুইও এত এবার ওদিকে ওদিকে তুই ফুল দিবি আর ও ব্যস্ত, ঠিক আছে? তোর জুতিয়া কি পায়ে আছে? আচ্ছা, ওকে, গুড। এবারে আমরা আমাদের এই মানে মুক্ত কথার সম্পাদক, যিনি মূল আয়োজক, তাকে আগে বরণ করে নিই। খেতে যেতে পারে, তাহলে হয়তো অন্যদের বরণ বাতিল করে দিতে পারে, ঠিক আছে? তাহলে এবারে বরণ করে নিচ্ছি আমাদের মুক্ত কথার সম্পাদক মাননীয় আনোয়ারুল ইসলাম প্রামাণিক মহাশয়। এনে তুই খুললে আর তুই আগে দিবি। হ্যাঁ, দুইজনে প্রণাম করবি। আবার এখানে এবারে আমরা আসলে মানে যতই যা বলি না কেন, উনি খেপে গেলে কিন্তু মুশকিল আর কি। গোটা শুধু এইখানকার অনুষ্ঠান নয়, গোটা মুক্তচিন্তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে নন্দবালা বর্মন। তাই তো ব্যাপারটা, কেন মুক্তচিন্তার প্রধান করছি আমরা, তাকে বরণ করে নিচ্ছি। এখন বরণ করে নিচ্ছি মাননীয়া নন্দবালা বর্মন মহাশয়। এবারে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মুক্তাঞ্জলি পত্রিকার সঙ্গে যুক্ত অন্যতম কর্মকর্তা, আমাদের বিশিষ্ট কবি, আমাদের শ্যামল রায় বসুনিয়া মহাশয়। গৌতমের হাত প্যান না। এবারে আমরা বরণ করে নিচ্ছি আমাদের এই যে মুক্তচিন্তা সাহিত্যের স্কুলের অন্যতম প্রশিক্ষক, কবি, আবৃত্তিকার মাননীয় মজিবুল হক মহাশয়। এবারে আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিশিষ্ট শিক্ষক, আমাদের অন্যতম সাংবাদিক, সিনিউজ পোর্টালের অন্যতম কর্মকর্তা মাননীয় দীপেন রায় মহাশয়।
এবারে আমরা বরণ করে নিচ্ছি মুক্তচিন্তা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অন্যতম কর্মকর্তা এবং লোকনাটকের সঙ্গে যুক্ত মাননীয় কৃষ্ণ কর্মকার ওরফে ভম্বল মহাশয়। ভিতরে আসো। মার্কসান দাও, মার্কসান করো। হ্যাঁ। গৌতম দেবো নাকি হাফ প্যান্ট অবস্থায়? না না স্যার, বেকআপ করে দেখা যায়। আচ্ছা, না না দেখা যাবে না। আচ্ছা বেশ। এবারে আমাকে দেওয়া আমার তো আমি নেই। স্যারকে দাও এই করে। আনো। এবারে আমরা বরণ করে নেব মুক্ত চিন্তার কর্ণধার সম্মানীয় সচিব মোহন বর্মা মহাশয়কে বরণ করে নেবে। তোমরা এদিকে গিয়ে বরণ করে নাও। এই দিক থেকে বরণ করে এদিকে তুই হ্যাঁ হ্যাঁ তাইলে তুই ওদিকে যা। হ্যাঁ ঠিক আছে। এদিকে স্যার থেকে হ্যাঁ এটা এদিকে ধরে একটু টাকা একটু ধরে একটু টাকা হ্যাঁ এদিকে টাকা এবারে আমাদের বরণের অনুষ্ঠান শেষ হলো, অতিথি বরণ। এবারে আমাদের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানের সভাপতি রয়েছেন, তাকে অনুরোধ করছি। আচ্ছা এখানকার টিয়াগুলো না সবাই নাকি? আচ্ছা এখানে কোথায় আচ্ছা মম নিচে আছে। আদা বেশ মনগুলো একটু জ্বালিয়ে রাখো তো, মনটা জ্বালিয়ে রাখো তো। আর এবারে আমাদের অনুষ্ঠানের সভাপতি মহাশয় প্রদীপ প্রজ্বলন করছেন, সঙ্গে আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করছি। হাকিম আইসো, হ্যাঁ কেমন আছো? সবাই এসো, সবাই এসো, আরো লাগবে। ওদিকে ভালো মাছ আছে তো ওটা সিরিয়াস আছে সব সিরা মাছগুলো না স্যার সেরা কাল লাগে আচ্ছা আচ্ছা সেরা কেন রে? কেন নাই কি তিন বললে আচ্ছা নাও তাহলে। ছোট না হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে না, আপনি তো আন্দাজেও পরীক্ষাও দিচ্ছেন। পাশও করছি। একমাত্র কিন্তু আমি আমার কেউ পাস করতে পারে। আচ্ছা এবারে তাহলে অন্য কাউকে দিই। দুটো হয়েছে না? আচ্ছা আমি একটা দিই। আরো দুটো আছে, একটা আনন্দ দিয়ে একটা হাসি দিয়ে। পিছনে মুখে টাচ করলেও হয়। না আরেকটা আছে শ্যামল দাম নিয়ে। না আমি টাচ করছি, আচ্ছা আচ্ছা আরেকটা আছে একটা দাও না। আচ্ছা দেন দেন। পরীক্ষা হলে ঢুকে সবাই আসে। চার্জার নিয়ে ঢুকছি না, চার্জার টেবিলে চার্জার নিয়ে আমি রেকর্ড রেকর্ড নিজের পরীক্ষা এই যে ঠিক আছে অন্ধকারে দেখাই আচ্ছা, নিয়ে নিন, আপনি আছেন এখানে বসুন, এখানে বসুন। বসে যান আচ্ছা, আপনাকে একটা মাস্ক দেন, ভালো মাস্ক দেন। ও মাস্ক আছে? মাস্ক বের করুন। ওখানে মাছ খাই মাস্ক ছাড়া কোনো ফটো হবে না তো? এবং ফটো হলে মুশকিল। আচ্ছা, বেশ। আপনার আসন একদম ফাঁকা রাখছি, আসন নিয়ে নিয়েছে না, আমরা? পর্যন্ত ওটা পূরণ হবে না। আচ্ছা তাহলে সবাই এখন আসন গ্রহণ করেন।
আমাদের একটা সাহিত্যের অনুষ্ঠান, একটা সাহিত্যের গান গেয়ে আমরা উদ্বোধনী অনুষ্ঠানের যে অংশ তার একটা অংশ পূরণ করছি। যতগুলো পর্ব চলছে আর কি, তার মধ্যে একটা উদ্বোধনী সঙ্গীত, সাহিত্য সঙ্গীত পরিবেশন করবে আমাদের এই স্কুলের এই ছাত্রী সঙ্গীতা রায়। হ্যাঁ, বরণটা করে নিয়ে করলে আরো ভালো হয়, তাই না? গুড, খুব ভালো। তাহলে এবারে আমরা আমাদের মুক্ত কথার স্থায়ী সভাপতি, এই কমিটির স্থায়ী সভাপতি, আমাদের মুক্তচিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্র যে আছে সেই কমিটির আবার ভাইস প্রেসিডেন্ট পার্মানেন্ট, তিনি আমাদের সঙ্গে এমনভাবে যুক্ত আছেন, অনেক সময় অনেকে বলেন যে উনি কেন মুক্তচিন্তায় কংগ্রেসের নেতা, মানে এরকম অনেক সময় কথা হয়, এত বেশি যুক্ত আছেন আর কি। কিন্তু উনি এখানে যখন আসেন উনি ভুলে যান যে উনি কংগ্রেসের একজন নেতা, কোনোদিন এরকম দেখিনি, এসেই মুক্তচিন্তা হয়ে যান। আমরা সেই দিনে খুব শ্রদ্ধা ভক্তি করি, সবসময় তাকে বরণ করে নিচ্ছে সঙ্গীতা রায় এবং পূজা রায়। আমরা তাহলে এখন উদ্বোধনী অনুষ্ঠানে চলে যাচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠান করছে আমাদের এই স্কুলের গানের স্কুলের ছাত্রী, আমারই ছাত্রী, এখানকার আর কি সাহিত্যের স্কুলের যে সাহিত্যের গান চর্চা হচ্ছে ও পরিবেশন করছে আমারই রচিত একটা গান। আমাদের এবারে যে রেকর্ডিং স্টুডিও তৈরি হয়েছে তার ওপেনিং অনুষ্ঠানটা শিল্পী লাগবে, তো সেই কারণে একটু করোনার আবহাওয়াটা আমি যখন নিজে একটু হবো আর কি, আমি মিশতে পারছি সবার সঙ্গে, সেই সময় আর কি অনুষ্ঠানটা করবেন, শিল্পীদের ডাকতে হবে। আর ওটা সিদ্ধান্ত হয়ে আছে, উদ্বোধনী অনুষ্ঠানে ওনাকে থাকতেই হবে, ওনাকে আগাম বলে রাখছি। স্টুডিও রেডি প্রায় বলতে গেলে আর কি 90% রেডি, মানে ঘর তো রেডি, 100% যন্ত্র। তা সেই অনুষ্ঠানটা আমরা মার্চের দিকে বা ওদিকে করবো। সঙ্গীত পরিবেশন করতে সঙ্গীতা রায়।
উদ্বোধনের সঙ্গীত হলো ওটা বন্ধ করে দেব। আমরা এই ধরনের সাহিত্যের সঙ্গীত, সাহিত্যের গান প্রায় 150-র মতো সামনে রেকর্ড করব, অডিও করবো এবং শুটিং করব, এরকম একটা পরিকল্পনা নিয়ে কাজ চলছে। বিভিন্ন শিল্পীকে অলরেডি গান দেওয়া আছে, দেওয়া চলছে, এবং আমার মনে হয় গানের মূল বিষয় একটা থাকলেও কবি প্রেম, সাহিত্য প্রেম বা নাট্যকার প্রেম বা গল্পকার প্রেম, মূল বিষয় একটা হলেও গানের মধ্যে, গানগুলির মধ্যে নানা বৈচিত্র্য ফুটে উঠবে। এবং আশা করি যেভাবে গত 20টা সাহিত্যের গান, 10টা সাহিত্যের গান খুব একটা আলোড়ন সৃষ্টি করছিল আর কি নেট মহলে, সেটা আগামী দিন হবে। আমরা এবারে আমরা পত্রিকার আবরণ উন্মোচন অনুষ্ঠানে যাচ্ছি। আমাদের আজকের এই মুক্ত কথার যে 15তম প্রতিষ্ঠা দিবস, এই দিবসে পত্রিকার আবরণ উন্মোচন করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মাওলানা শহীদুল ইসলাম মহাশয় এবং মুক্ত কথার স্থায়ী সভাপতি মাননীয় মৃত্যুঞ্জয় সিংহ সরকার মহাশয়, এবং সম্পাদক মহাশয়কে একটু সহযোগিতা করতে বলছি, তাদের হাতে প্যাকেটটা তুলে দেওয়ার জন্য বলছি। গান দিলে করবে নাকি? গান দিলে করবে। দিয়ে দেবো হ্যাঁ। কেন রোগী জানেন? তারপর একটু ধরুন একবার দিয়ে দাও। আর প্রত্যেকের হাতে একটা করে দাও। ঠিক আছে, আমার তো পারবো না। প্রত্যেকের হাতে একটা করে দাও। সবাই প্রোগ্রামে আসছি তো, পুষ্টিশাকেও দিয়ে দাও, পুষ্টিশাক করতে পারে তো বাংলা। তোমরা থাকো, যাচ্ছি আমি। আচ্ছা, আনন্দ আমাকে দাও তো। ঠিক আছে। তোমার কবিতা আর কিছু হয়। দাও আনন্দ। আচ্ছা, আমরা আমাদের যে অনুষ্ঠানের সভাপতি, তারই আমরা একটু আজকের অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ শুনব। আর অনুষ্ঠানের সভাপতি অনুমতি করলে আমরা সমাপ্তি ভাষণ আমাদের মুক্ত কথার স্থায়ী সভাপতি, তার মাধ্যমে আমরা শেষ করব। ঠিক আছে, আপনি উদ্বোধনী ভাষণটা রাখবেন। আপনি অনুমতি করলে ওনাকে সমাপ্তি ভাষণ, ধন্যবাদ জ্ঞাপন মূলক ভাষণটা তিনি করবেন। আমি বলবো অবশ্যই, আপনি বলার পরে। তাহলে এবারে আমরা আমাদের অনুষ্ঠানের সভাপতি মাননীয় শহীদুল ইসলাম মহাশয়, তিনি উদ্বোধনী বক্তব্য রাখবেন। ধন্যবাদ। মুক্ত চিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্রের কর্ণধার, সর্বময় কর্তা বলতে গেলে তিনি সহ আজকে আমাদের বিশিষ্টজন, কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক, সাহিত্যকর্মী, সাহিত্য সাথী, সাহিত্য প্রেমী, সাহিত্য সহযোগী, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, তাদের সবাইকে যথাস্থানে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা এবং সাহিত্যের সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করে অতি সংক্ষিপ্তভাবে দুটি কথা আপনাদের সঙ্গে অত্যন্ত বিনম্র চিত্তে নিবেদন করছি। গর্বের সাথে এটা
বলা যায় যে আমাদের কবি আনারুল ইসলাম প্রামাণিক দীর্ঘদিন ধরে সাহিত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার ছোট্ট জীবনের মধ্যে, ছোট্ট বলতে আমি তার বয়সটার কথা বলছি, এত কম বয়সের মধ্যে সাহিত্যের মধ্যে সে যতটা ডুবতে পেরেছে, অবগাহন করতে পেরেছে, আমাদের অনেক সাহিত্য সাথী সেটা করতে পারে। অত্যন্ত কর্মব্যস্ততার মধ্য দিয়ে, এবং কিছুটাও তার যথেষ্ট আছে, আমরা প্রায় সকলে জানি, অনেকে হয়তো জানি না। এত পিছুটানের মধ্য দিয়ে সাহিত্যের মধ্যে সে কখনো ঘাটতি আনতে দেয়নি। সাহিত্য চিন্তনের মধ্যে সে কখনো পিছিয়ে আসেনি। প্রতিকূলতা তার জীবনে বহুবার এসেছে নানাভাবে। সম্যক ধারণা আমাদের অনেকের আছে, কিন্তু সাহিত্যকে সে এতটাই ভালোবেসে ফেলেছে, কোনো প্রতিবন্ধকতা সাহিত্যকর্মে তাকে পিছিয়ে দিতে পারেনি। এজন্য তার জন্য গর্ব হয়। সাহিত্য অনুশীলন কেন্দ্রের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত তার পদচারণা সত্যি উল্লেখযোগ্য। আজকে মুক্তকথার 15তম প্রতিষ্ঠা দিবসে তার পত্রিকা একটু আগে আমরা আবরণ উন্মোচন করলাম। কবিতা, গল্পে, নানা ধরনের রুচিকর লেখা দিয়ে পত্রিকাটা সমৃদ্ধ হয়েছে। যারা এখানে লেখা দিয়েছেন, আমারও একটি ছোট লেখা এখানে আছে। তাদের কাছে অনুরোধ করব, তাদের কাছে হয়তো এই বার্তা সকলের কাছে পৌঁছে যাবে। আজকাল মিডিয়া অন্যভাবে তো কাজ করে। গোটা বিশ্বে আমরা নিমেষের মধ্যে নিজেকে পৌঁছে দিতে পারি, নিজের কর্মকে, সাহিত্যকে আমরা নিমেষে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। যাই হোক, এই আবহে, করোনা আবহে, করোনা যেমন থেমে থাকেনি, সাহিত্যকর্ম কিন্তু থেমেনি, বরং সাহিত্যকর্ম ভেতরে ভেতরে বেড়েছে। এই দীর্ঘ অবসরের মধ্যে যারা লেখে, যারা সাহিত্যকর্ম করে, তারা প্রচুর পর্যাপ্ত সময় পেয়েছে লেখার মতো। তাদের লেখা আরো এগিয়ে গেছে। যাই হোক, আনোয়ারুল ইসলামের কাছ থেকে যারা একটু সাহিত্যকর্মে পিছিয়ে গেছে, তারা প্রেরণা পাবে এবং সাহিত্যের গতি তাদের আরো সচল হবে, এই প্রত্যাশা রাখি। মুক্তচিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্রে কাজকর্ম, কয়েকটি উল্লেখযোগ্য কাজ ইতিমধ্যে প্রায় সমাপ্তির দিকে। উল্লেখযোগ্য কাজ, যাই হোক, দীর্ঘ আলোচনার তো অবকাশ রাখে না। এর সব কিছুর পেছনে, আমি বলবো, এই সব কিছুর পেছনে মেঘলিগঞ্জ সাব ডিভিশন থেকে নিয়ে শুরু করে জামালদহ, কোচবিহার, এমনকি হাওড়া, কলকাতা, বৃহত্তর জায়গায়, আসামের কিয়দ অঞ্চলে, শিলিগুড়ি, মালদা, বিভিন্ন জায়গায় আমাদের সাহিত্যের ব্যক্তি ছড়িয়ে পড়ার পেছনে যার অবদান, তিনি হচ্ছেন শশীমোহন বর্মন। আমি বলবো, সাহিত্যের অনুশীলনের স্কুল যদি এখানে প্রতিষ্ঠিত না হতো, সাহিত্যকর্ম যদি তিনি এখানে মনে প্রাণে শুরু না করতেন, তাহলে অনেক সাহিত্য প্রেমিক এবং সাহিত্যের মেধা যাদের মধ্যে আছে, তারাও কিন্তু এতটা প্রকাশ লাভ করতে পারত না। আমি তার একক প্রচেষ্টা বলবো না, তার সাথে আরো অনেক দিকপাল রয়েছেন, সাহিত্য সাথী রয়েছেন, প্রেরণা জুগিয়েছেন, নানাভাবে তাকে সহযোগিতা করেছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যাই হোক, আজকে যারা আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, যারা পারিনি, তাদের সকলের কাছে বার্তা পৌঁছে যাবে।
সাহিত্যের কাজ আরও দ্রুত হোক, আরও বেশি বেশি করে আমরা যেন করতে পারি এই প্রত্যাশা রাখছি। এখানে হয়তো আমরা অল্প মানুষ এখানে উপস্থিত আছি, অনুষ্ঠানটাই সেভাবে সাজানো হয়েছে, একেবারে আড়ম্বরহীন একটা অনুষ্ঠান। যত কম পারা যায়, যত আমরা করোনা বিধিকে মেনে কাজ করতে পারি, ততই আমাদের জ্ঞানের পরিচয় হবে এবং আমাদের কাছ থেকে অন্যরাও শিখতে পারবেন। হ্যাঁ, এই প্রত্যাশা রেখে সাহিত্যকর্ম আরও দীর্ঘজীবী হোক, সাহিত্য সাথীদের সকলের শুভকামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সভাপতি অনুমতি করলে আমি একটা আমার অনুষ্ঠানের মাননীয় সভাপতি এবং মুক্ত কথা স্থায়ী সভাপতি মঞ্চে আসীন রয়েছেন। এখানে রয়েছেন মুক্তাঞ্জলি পত্রিকার সম্পাদক আব্দুল হাকিম, সঙ্গে অন্যতম কর্মকর্তা শ্যামল রায় বসুনিয়া, আমাদের সাহিত্য স্কুলের অন্যতম প্রশিক্ষক আমাদের কবি মজিবুল হক, আমাদের এখানে সাংবাদিক তথা বলব প্রাবন্ধিক গবেষক দীপেন রায় রয়েছেন। এখানে আমাদের মুক্তচিন্তার গৃহকর্ত্রী রয়েছেন, সম্পাদক রয়েছেন। সবাইকেই আমি আমার এই নতুন বছরের আমার অন্তর থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি দু একটি কথা বলছি। দীর্ঘ 1 বছর আমরা অনুষ্ঠান বন্ধ রেখেছি। আমরা আগামীতে আবার শুরু করব একটা কর্মযজ্ঞ, অর্থাৎ যেমন সাহিত্যের স্কুল বন্ধ আছে, চালু হবে। বিভিন্ন ধরনের যে কবিবাসর, বিভিন্ন সারা বছরে যে আমাদের ডেটগুলো ফিক্স করা আছে, সেই ডেট অনুসারে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস মুক্তচিন্তার এবং হলো জাতীয়, রাজ্য, স্থানীয় সব লেভেলের যে গুরুত্বপূর্ণ দিনগুলো আছে সেগুলো আমরা আবার শুরু করব। বিশেষ করে আমাদের গান বা নাচ বা নাটক বা আরও যে অন্যান্য বিষয় গবেষণামূলক কাজগুলো আছে, বিশেষ করে আর একটা দিক না বললে নয়, আমাদের মুক্তচিন্তার পরিচালিত নার্সারি স্কুল রয়েছে 8টা, দিনাদায় 6টা, এখানে 2টা মেখলিগঞ্জে। সেই 8টার 324 জন আচার্য নিয়ে 1.5 মাসের একটা অনুষ্ঠান, একটা কর্মশালা ছিল 1 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত। এটা গত বছরে ফিক্সড ছিল, করতে পারিনি। মুক্তচিন্তার আদর্শ অনুসারে যে নার্সারি স্কুল চলবে, কীভাবে সেটা, কোন কোন বিষয়ে সেটা আমরা গুরুত্ব দিচ্ছি। এত নার্সারি স্কুল আছে, তার মধ্যে কেন মুক্তচিন্তার নার্সারি স্কুল একটা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আসে, কেন সেখানে আমরা স্ট্যান্ডার্ড 1 2 ক্লাস 1 2 না বলে লিড 1 2 লিড 1 2 3 4, লিড 1 মানে প্রাইমারি, মানে ক্লাস 1, লিড 2 মানে প্রাইমারি, ক্লাস 2, লিড শব্দটা কেন দিয়েছি, এই যে সবই মিলে আমাদের একটা যে এডুকেশনাল সাইডের একটা বিশাল কর্মযজ্ঞ কিন্তু শুরু হয়েছে। সেটারও আমরা 1 বছর যাবৎ তার সব কিছু স্তব্ধ হয়ে আছে। আশা করি সামনে আবার শুরু করতে পারবো। সবারই একটু আগে তো বললাম যে আমার এই মাসে আমার অবসর গ্রহণ, তারপরে হয়তো আরও বেশি সময় দিতে পারবো। যে সময়টা স্কুলে দিয়েছি সেই সময়টা আবার এখানে বিনিয়োগ করতে পারবো। শুধুমাত্র সবাইকে বলবো, আজকে এটা সূচনা বলা যায় যে সামনে যে এরকম প্রোগ্রাম, করোনার আবহ শেষ হয়ে যাবে এটা শিওর। সামনে আমরা এই অনুষ্ঠানগুলোতে মনোযোগ দিব, এটা পরিষ্কার। কাজে সবাই সেইভাবে একটা প্রস্তুতি নেবেন। সামনে কিন্তু আমাদের নানা রকম কাজের প্রোগ্রাম আসবে। কাজ মানে হলো, যদি কবিতা লিখতে বলি সেটাও একটা কাজ। মুক্তচিন্তা পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে আছে। আশা করছি যা লেখা আছে করোনা বিষয়ে লেখা দিয়ে আমি সামনে একটা পত্রিকা বের করব, করোনার উপর যা লেখা আছে। এরকম একটা পরিকল্পনা আছে মুক্তচিন্তা এবং মুক্তলিপি।
আপনি যাওয়ার আগে একটু বলবেন ওই পাবলিশার মানে পোস্টাল ডিপার্টমেন্ট থেকে চিঠি এসছে, এটা একটু দেখবো কী লিখছে। হ্যাঁ, যাই হোক, তাহলে এখন আপনার নামে আসছে। আমাকে পিয়ন বললেন যে আমাকে হ্যাঁ এখানে অফিসটা। তো আমার কথা হলো যে আমরা একটা নতুন ভাবনা, মুক্ত চিন্তা, একটা নতুন ভাবনা, সেই ভাবনাটার মধ্যে আমরা চেষ্টা করছি সংস্কৃতিটাকে সুস্থ করার জন্য, সাহিত্য চর্চাটাকে সুস্থ করার জন্য। সোজা কথায় আমাদের সংস্কৃতির লোক মাতাল হবে না, আমাদের কবি অসুস্থ কবি হবে না, পাগলা হবে না। যদিও আমরা আনন্দকে আমি পাগলা বলেই রাখি, কিন্তু আসলে তো সুস্থ, পাগলা তো নয়, বেশি আগ্রহ বলেই মজা করে বলি। কিন্তু মূলত আমাদের মুক্ত চিন্তার আদর্শে কবি হবে সুস্থ, সুস্থ মনের অধিকারী। আমাদের কবি শিল্পী তারা কখনো এমন হবেন না যে তার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয়, কোনো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তার দ্বারা প্রকাশ পায়। তিনি কখনোই শত্রু মিত্র চিনতে পারবেন ঠিকই, কিন্তু শত্রুকে তিনি তার সঙ্গে এমন আচরণ করবেন যে তিনি যাতে, তার উদ্দেশ্যই হবে শত্রুকে মিত্র তৈরি করা। আমাদের কাজ হলো মানুষ তৈরি করা, যে মানুষটা ভুল পথে আছে তাকে সঠিক পথে নিয়ে আসা। এই কবিতা, গল্প লেখা, গান বাজনা, নাটকের মাধ্যমে আমরা অন্যভাবে করছি না। এই বিষয়গুলো গবেষণার কাজ কিছু এখন সামনে চলে আসবে। আবার একটা সাহিত্যের সাহিত্যের বলে লোকশিল্পীর জীবনী নিয়ে একটা বই তৈরি হতে যাচ্ছে। আমার আর একটা ভাবনার কথা কিছুদিন যাবৎ মাথায় আসছে যে লোকশিল্পীর জীবনী নিয়ে বই একটা হয়েছে, আরও হবে। আমাদের উদ্দেশ্য আব্বাসউদ্দিনের জীবনী নয়, আমাদের উদ্দেশ্য শ্যামাপদ বর্মনের জীবনী নয়, আমাদের উদ্দেশ্য ধাপড়ার যে শিল্পীটা খুব গুণী শিল্পী, কিন্তু তার নামটা কেউ জানে না, কোথাও প্রকাশিত নয়, তার জীবনীটা যাতে থাকে। এই ছিল আমাদের লোকশিল্পীদের জীবনী সংকলন করার একটা প্রধান উদ্দেশ্য। অবশ্যই আমরা আব্বাসের লাইফকেও নিয়ে আসছি, কিন্তু আমাদের একটা যে দৃষ্টিভঙ্গিটার কথা বলছি, ঠিক তেমনিভাবে আমরা কিছু কবিকে নিয়ে একটা চিন্তা ভাবনা, এরকম আমার কিছুদিন যাবত, এখনও কারোর সঙ্গে বলিনি, আজকেও প্রথম বলছি যে অনেক কবি আছেন, শক্তিশালী লেখক আছেন, শক্তিশালী লেখা লেখেন, কিন্তু কিছুদিন পরে তার লেখাটা বন্ধ হয়ে যায়। হয়তো দেখা গেলো যে বয়স হয়ে গেল বা অন্য কাজে গেল, দীর্ঘ সময় লিখেছেন, দেখা গেলো তাকে আর পরবর্তীকালে কেউ চেনে না। ধরা যাক, আমি একটু উদাহরণ দিই, যেখানে কাজ করছেন, সাহিত্যের জন্য কাজ করেছেন, সংস্কৃতির জন্য কাজ করেছেন হিমাদ্রি লাল বসু। আজকে তাকে 2 দিন পরে কেউ চিনতে পারবেন না, তার কিছু অবদান আছে কবি হিসাবে, আবৃত্তিকার হিসেবে। এইরকম ঘটনা আমাদের যদি একটা বইয়ের মধ্যে আমরা তার জীবনকে লিপিবদ্ধ করি, তাহলে ওটা হয়ে যায় কি, অমর হয়ে যায়। বইতে যতদিন থাকবে ততদিন থাকে। এই জন্য কবিদের নিয়েও একটা এরকম চিন্তা ভাবনা আছে। যদি সম্ভব হয়, আশা করি এই কাজটাও একটা ভালো কাজ হবে। আজকে আনারুল সম্পর্কে যে সমস্ত কথা বললেন আমাদের অনুষ্ঠানের সভাপতি মহাশয়, আমি সেই কথা রিপিট করতে চাই না। আমারও কথা একই কথা, যে আনারুল আমাদের কাছে সত্যিকারের একটা প্রেরণা। খালি একটা পয়েন্ট, উনি শুধু কিছুক্ষণ শব্দটা ব্যবহার করে ছেড়ে দিয়েছেন। আমি একটা উদাহরণ দিই, এই মুহূর্তের ঘটনা। ওকে সারা রাত্রি জেগে থাকতে হয়, প্রায় রাত্রি জেগে থাকতে হয়, মা অসুস্থ, এই মুহূর্তের ঘটনা। মা ওর তোমার ঘরে আছে, মাকে নিয়ে এত অসুস্থ যে ঘুমাইলে হবে না। যে লোকটা রাত্রি ঘুমাইতে পারে না, সেই লোকটা আবার সকালে উঠে এখানে দৌড়াচ্ছে, সন্ধ্যার সময় দৌড়াচ্ছে শিফনের ওখানে,
পত্রিকাটা আনার জন্য আমি ওকে ইচ্ছা করেই ভেলা পাগড়ি পাঠাই নাই এই ব্যস্ততার জন্য, ওই চিন্তা করে যে ও তো ঘুমায় নাই, সকালে উঠে আবার কি করছে আমি আবার চাপ দেবো, সুতরাং বিষ্ণুকে পাঠাবো। এই যে বিষয়টা হ্যাঁ বলো। হ্যাঁ আসলে ওই যে ওই মুক্ত কথার প্রকাশ অনুষ্ঠানটা নিয়ে এখন এমন ব্যস্ত ছিল, সকাল থেকে ওইটাই করতে করতে এই অনুষ্ঠানে চলছে আর কি, এলাই শেষ হলে তারপরে আমি দেখি মেলায়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখি মেলায়। তো সেই বলি, সেই জন্যই ওকে বলি যে ও ঠিকই বলছেন আমাদের সভাপতি মহাশয়, যে আনারুল কিন্তু আমাদের কাছে একটা সত্যিকার অর্থে প্রেরণা, এটা অস্বীকার করার কোনো স্কোপ নাই। আমি এরপরে আমাদের পত্রিকার সম্পাদককেই আমি, যেহেতু আজকে মুক্ত কথার অনুষ্ঠানকে টার্গেট করা হয়েছে, হাইলাইট করা হয়েছে, সম্পাদকের মুখ থেকে অবশ্যই দুই একটা কথা আমাদের না শুনতে চলবে না, আমি বলছি, আবেদন রাখছি সম্পাদকের মুখ থেকে দুই একটা কথা আসুক এই জন্য। ওইখানে ধরো, ওইখানে ধরো। না ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। উপস্থিত 2021-এর ইংরেজি নববর্ষের আমার শ্রদ্ধেয় গুরু, দুই গুরু মাওলানা শহীদুল ইসলাম সাহেব এবং সাহিত্যের গুরু সচিন স্যারকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাথে আজকে তার জন্মদিন, সেই জন্মদিনে বলি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার মাঝখানে বলি চাটা হবে না, একটু পত্রিকা ছেড়ে দিই চা না। একটা কথা না বললেই হবে না, ব্যানারটা যখন আমি লাগাই চা নিয়ে আবার বসো, লোক কম। অনেকে আমাকে বলেছে ও প্রধান হয়েছে বলে উনি সভাপতি, ওনাকেই সভাপতি করেছে। উনি 2015 সাল না 2007-08 সাল থেকেই আমার মুক্ত কথার সভাপতি, মুক্ত চিন্তার সভাপতি মাননীয় মৃত্যুঞ্জয় সিংহ সরকার। তখন বামফ্রন্ট জমানায় ছিল, সেই সময় আমি আরো থানায় গিয়েছি। 2011 সালে সরকার পরিবর্তন হয়, তখনও উনি সভাপতি। ওনার স্থানের বিকল্প অনেক চিন্তা ভাবনা করেছি, ওনার মতো বিকল্প ব্যক্তি আর পাইনি। মুক্ত কথার সভাপতি যোগ্যতম ব্যক্তি না পাওয়ার কারণে উনি আছেন যতদিন, ততদিন চিন্তা ভাবনা এক্সিকিউটিভ বডি এবং পূরণ কর্তৃপক্ষ অত্যন্ত আজকে স্যার যে কথা বললেন, বলতেই হয় গত বছর স্যার বলছে যে আনারুল কতদূর লেখা তখন বলছি যে স্যার বাবাকে আর একটু পরে দাফন করবো। স্যার জানে না বাবা মা, আমার পুরো কবিটা জানতে চাচ্ছিল। স্যার আজকে ছেড়ে দিন, কালকে কথা বলবো। স্যার কিন্তু জানে না বাবাকে আমরা রাত 9টায়। আর একটা কথা, সত্যি কথা কি, আজকে রাত্রে 2টা-3টে, আজকে রাত্রেবেলাও আমার ঘুম হয়নি। মা আমার বিছানায়, আমি একসঙ্গে মায়ের সঙ্গে থাকি। তার মধ্য দিয়ে যেই যে প্রেরণা আবেগ, 17 জানুয়ারিটা, শুধু জানুয়ারি না, যে কোনো সাহিত্যের প্রতি যে টান, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাত্রেবেলা যখন ঘুম আসে না, কলমটা ধরলে একটু ঘুম আসে, তা না হলে নেশা খেতে হবে, ঘুমের ওষুধ খেতে হবে, এছাড়া আর কোনো পণ নেই। তো আজকে যেভাবে উৎসাহ উদ্দীপনা আমি মুক্ত চিন্তার ছত্রছায়া থেকে উঠে এসেছি 2000 সাল থেকে স্যারের সান্নিধ্যতায়, মাঝখানে কিছু ব্যতিক্রম ঘটে যাওয়ায় আমি স্যারের সঙ্গে বিদ্রোহ করেছি। সেটা এখনও সে কথাটা আবার রিপিট করতে বাধ্য হয়েছি। সাহিত্য এবং সংস্কৃতি, স্যার সাহিত্যের পরিমাণটা বাড়ান, সংস্কৃতির পরিমাণটা কমান,
কারণ সাহিত্যটা তলিয়ে যাচ্ছে, সংস্কৃতিটা বাড়ছে। এখানে চোর চুনি পদ্মাপুরাণ মেশিনি দোহরা বিষয়রা যে কথাগুলো বলার নয়, যদিও তবু ঘরোয়াভাবে বলছি যে ঘূর্ণিঝড় যাত্রাপালা এগুলোকে কমিয়ে এনে সাহিত্যটাকে তুলে আনেন। যারা ক্লাস নিবে তাদেরকে অন্ততপক্ষে 100 টাকা করে দিন। কমার্শিয়াল চিন্তা ভাবনা না করলে আমাদের সাহিত্য তলিয়ে যাবে। তো বাস্তবে তাই ঘটেছে। আজকে 10% আছে সাহিত্যে, মুক্ত চিন্তায় আজকে 10%, 90% সাংস্কৃতিক ডুবে গেছে। এর জন্যই দুঃখ হয়, মাঝে মাঝে স্যারের প্রতি আক্ষেপ করে বলি, এবং আবার অনেক সময় একা একা কাঁদি যে স্যারকে আমি এত বড় কথা বললাম। দুঃখ হয়, মানে আমার শারীরিক ও শরীরিক ওজন দিয়েও আমি স্যারের ঋণ পরিশোধ করতে পারবো না। 2 স্যারের কথা বলছি, মাওলানা স্যার, উনি আমার শিক্ষাগুরু এবং সাহিত্যের গুরু, তাদের ঋণ আমার পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। কিন্তু শিক্ষকদের কোথায় শুনবো তা নয়, ছাত্রদের কোথাও শিক্ষককে শুনতে হবে। আমি কি অসুবিধায় হচ্ছি, কিরে তুই ঘুমাচ্ছিস কেন? স্যার রাত্রে ঘুমাইনি। কিরে তুই আজকে এরকম হচ্ছিস কেন? স্যার বাড়িতে ভাত নেই, না খেয়ে আসি তার জন্য। আমাদের ব্যথাগুলোও শুনতে হবে, আপনাদেরকে ভাবতে হবে। সেই বিনয়ের সহিত এ কথাটাও আমি বলছি, আজকে যেভাবে আমাদের সুন্দর একটা, আমি বলছি একটা তাজমহল তৈরি হচ্ছে, সুন্দর পরিকাঠামো তৈরি হচ্ছে। এই তাজমহলের মধ্যে যেন আমাদের কবিতার তাজমহল এবং মমতাজ যেন অন্তরের অন্তঃস্থল থেকে বিরাজ থাকে। যে সুন্দর তাজমহল আপনারা গড়াচ্ছেন, আমরাও আছি এই তাজমহলের মধ্যেই। মুক্ত চিন্তা শুধু নয়, মুক্ত কথা নয়, 32খানা সাহিত্য আছে আমাদের পত্রিকা। সবাই যেন আমরা একত্রিতভাবে এই যে একটা মমতাজের সমাধিস্থলের উপরে তাজমহলের মতো গড়ে তুলতে পারি। জানি 2 পাগল যদি না আসতো তাহলে আজকে ভোটবাড়ি এত বড় উর্বর হতো না। কুচবিহার জেলার মধ্যে ভোটবাড়ি উর্বর শক্তিশালী হয়ে উঠেছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, এপার বাংলা ওপার বাংলা থেকেও। পরশুদিন ঢাকায় আমি একটা কম্পিটিশন করলাম, সেখানে আমার একটা কবিতা পাঠ করলো লাইভে। মাঝে মাঝে করি, শ্যামল রায় বসনিয়া করেন, আব্দুল হাকিম ভাই, তারা অনেক ফ্রেম পেয়েছে, 150-200 বেশি ফ্রেম পেয়েছেন। হাকিম ভাই বোধহয় 200 পার হয়ে গেছে। কিন্তু লাইভ ভিডিওতে আমি কবিতা কম্পিটিশন করেছি। যদি বাত্রিগাছ থেকে যদি স্যার না আসতেন আর আলতাগ্রাম থেকে যদি এই স্যার না আসতেন তাহলে এই মাটিটা চাষ আবাদ হতো না, কবি চাষ হতো না। তো তাদের প্রতি কুর্নিশ এবং প্রশংসা জানিয়ে আর বাকি কথা আমি বলছি না। আমার সম্পাদকীয় প্রতিবেদনে আছে, প্রত্যেকের হাতে পত্রিকা পৌঁছে যাবে। এই বলেই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক প্রীতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা এবারে কবি বাসরে চলে যাচ্ছি। প্রথমে কবি বাসরের সঙ্গে সঙ্গে বলবো, আমাদের যেহেতু অনুষ্ঠান তো মানে যেহেতু ক্ষুদ্র অনুষ্ঠান, স্বল্প সংখ্যার কবি সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠান, সুতরাং আজকে বোধহয় কবিতা পাঠে কোনো টাইমেরও কোনো প্রশ্ন নেই। আর দ্বিতীয় কথা হলো যে এখানে যারা আছেন সবার কাছে 2-1 কথা শোনারও প্রয়োজন। এই কারণে যারা আছেন তাদের বক্তব্য বা তাদের কথার অনেক মূল্য রয়েছে, মূল্যবান কথা পাওয়া যাবে। সেই কারণে কবি বাসরের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানকে শুভেচ্ছা জানিয়ে 2-1 কথা বলবেন। আমি প্রথমে মুক্তাঞ্জলির সম্পাদক মাননীয় আব্দুল হাকিম মহাশয়কে অনুরোধ করছি শুভেচ্ছা জ্ঞাপন এবং কবি বাসর করার জন্য। এখানে আসলে হবে সুবিধা, সামনে দাঁড়ালেও হবে, হারমোনিয়ামটার সামনে। মাইক্রোফোনটা মাঝখানে একটু, মাইক্রোফোনটা মাঝখানে কত উপস্থিত আজকের মুক্ত কথা পত্রিকা অনুষ্ঠানের সভাপতি
মহাশয়, উপস্থিত মুক্ত কথা পত্রিকার স্থায়ী সভাপতি মাননীয় মৃত্যুঞ্জয় সিংহ সরকার মহাশয়, উপস্থিত আমাদের সাহিত্যগুরু শচীমোহন বর্মন মহাশয়, আমার সাহিত্যের গাইড শ্যামল বসুনিয়া মহাশয়, আনাদুল ইসলাম প্রামাণিক মহাশয়, মজিবুল ভাই, বিপিন ভাই এবং আরো সকলকে, উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং বিশেষ করে আমাদের পথ প্রদর্শক শচীমোহন স্যারের জন্মদিনে ওনার চরণে প্রণাম ও ভক্তি নিবেদন করে আমি সামান্য দু চার কথা বলছি। সত্যি এটা আনন্দের বিষয় এবং শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে যে আনারুলদা এত স্ট্রাগল করে, এত ঝড় ঝঞ্ঝা পেরিয়ে, এবং শচীমোহন স্যারকে যেখানে আমরা হেলাপাখি মুক্তাঞ্জলি পত্রিকার একটা মিটিং করানোর ব্যাপারেও করোনা পরিস্থিতিতে রাজি করাতে পারিনি, সেখানে আনারুলদা পত্রিকা প্রকাশের জন্য রাজি করাতে পেরেছে। এটা সত্যি একটা অনন্য পাওনা, তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আনারুলদা। এবং এটা বলাই বাহুল্য যে আমাদের এই বঞ্চিত এলাকাগুলো, উত্তরবঙ্গ এমনিতেই বঞ্চিত আমরা জানি, তার মধ্যে বঞ্চিততম জায়গা হচ্ছে আমাদের কোচবিহার এবং জলপাইগুড়ি, আলিপুর, এই জায়গাগুলো, এই ডিস্ট্রিক্টগুলো। সেখানকারও প্রত্যন্ত এলাকা চাংলাবান্ধা, হেলাপাখি, হাবড়া, মেদিনীগঞ্জ, এখান থেকে আমরা লিখতে পারবো যেটা হয়তো আমরা কোনোদিন কল্পনাও করতে পারতাম না, লেখা তো দূরের কথা, কল্পনাও করতে পারতাম না যদি শচীমোহন স্যারের সংস্পর্শ আমরা না পাইতাম। তো এগুলো বলার ব্যাপার না, আমরা সবাই এই ব্যাপারগুলোতে অবগত যে স্যার সারা জীবন যেভাবে আমাদের সাহিত্যের পথ দেখিয়ে আসছে, সাহিত্য আন্দোলনটাকে একটা শূন্য জায়গা থেকে এত দূরে নিয়ে এসেছেন, এটা আরো শ্রীবৃদ্ধি ঘটবে। এই মুক্ত চিন্তার আন্দোলন ভারতবর্ষ তথা বিশ্বের বুকে ছড়িয়ে পড়বে, আমরা এটা আশা করছি। এবং ওনার তত্ত্বাবধানে পরিচালিত পত্রিকাগুলো, এই মুক্ত কথার মতো পত্রিকাগুলো আরো উন্নতি লাভ করবে, আরো আগের মতো প্রকাশ হবে, নিয়মিত প্রকাশ হবে ও আরো শ্রীবৃদ্ধি ঘটবে। সেটা আমরা স্যারের কাছ থেকে আরো পরামর্শ নেব, আরো এগিয়ে যাওয়ার জন্য আমরা অনুপ্রেরণা চাবো এবং নেব। পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে উপস্থিত মৌলানা শহীদুল ইসলাম সাহেবকে, ওনার সৃষ্টি, ওনার বাণী, মধুর ভাষণ, সত্যি এগুলো আমাদেরকে আপ্লুত করে এবং অবাক করে। তাছাড়া আমি দেখেছি যে ধর্ম যে শুধু ধর্মের মধ্যেই আবদ্ধ না, একটা গোষ্ঠীর মধ্যে আবদ্ধ নয়। ধর্ম মানে যে মানুষের সঙ্গে মানুষের মিলন, ধর্ম মানে আত্মার সঙ্গে আত্মার মিলন, সমস্ত ধর্মের কথা যে এক এবং অদ্বিতীয়, এবং ধর্মের মধ্যেও যে সমন্বয় আছে, সেটা ওনাকে দেখেই, ওনার ভাষণ থেকেই আমরা শিখেছি এবং আজকে সেটা অনুসরণ করার আমরাও চেষ্টা করি। পাশাপাশি মৃত্যুঞ্জয় সিংহ সরকার মহাশয়কে আমি অন্তর থেকে ভালোবাসি, ছোটবেলা থেকে দেখে এসেছি। উনি আমার বাবারও বন্ধু ছিলেন একসময়, ওনার মুখ থেকেই শুনেছি। বাবা ছোটবেলায় মারা গেছেন। তো কাকুর আদর্শ আমি দেখেছি। স্যার একটা কথা বলেছেন যে উনি কংগ্রেসের একজন বড় নেতৃত্ব, কিন্তু এখানে আসলে উনি সাহিত্যিক হয়ে যান। সত্যি তাই। এই মানুষটার মধ্যে কোনোদিন রাজনীতি, যদিও তিনি রাজনৈতিক প্রতিনিধি হিসেবে আজকেও প্রধান এবং বড় একজন ব্যক্তিত্ব উনি, তা সত্ত্বেও ওনার মধ্যে রাজনীতির ছাপ আমি দেখি। ভোটবাড়ি অঞ্চলের সঙ্গে আমাদের একটা ভালো সংস্পর্শ, আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের আদিবাড়ি ভোটবাড়ি।
আমরাও একসময় বালার বাড়ির বাসিন্দা ছিলাম, আমাদের পূর্বপুরুষরা ছিল, আমরা গোয়েন্দাপাড়ায় আমাদের রিলেটিভরা আছে, এবং যেটা আমরা আমি জানতে পারি ব্যক্তিগতভাবে, আমি যেগুলো জেনেছি, যে ওনার মতো ব্যক্তিত্ব যিনি রাজনীতির বিচার করেন না, জাতির বিচার করেন না, ধর্মের বিচার করেন না, মানুষের আপদে বিপদে পাশে গিয়ে দাঁড়ান, সত্যি অনন্য ব্যক্তি। তার জন্য আমি আশা করছি এবং মন থেকেই প্রার্থনা করি এই জগতে, রাজনীতির জগতেও যেন আরো বড় আসন তার জন্য আসে জীবনে, সেটাও আমি কামনা করছি। আনারুলদা একটা কথা বললেন যে সাহিত্যের জন্য প্রচেষ্টা। হ্যাঁ, সত্যি আমরা সাহিত্যের স্যারকে অনুরোধ করব যে সাহিত্যের বিষয়টাকে, সংস্কৃতির পাশাপাশি সাহিত্যের বিষয়টাকে আরও একটু বেশি গুরুত্ব দিতে। আনারুলদা হয়তো আমাদের মনের কথাগুলোই বলে ফেলছেন। পাশাপাশি ভালো লেগেছে যে কালকেই আমরা মালিদার দোকানে বসে শ্যামলদা আমরা একটা চিন্তা ভাবনা করছিলাম যে স্যারকে প্রস্তাব দেব যে কবি সাহিত্যিকরা, বিশেষ করে যারা লেখালেখি বন্ধ করে ফেলেছেন ইতিমধ্যে, অথচ মুক্ত চিন্তাকে ভীষণভাবে একসময় সমৃদ্ধ করেছেন, তাদের জীবনী নিয়ে যেন একটা বই প্রকাশ করা হয়। সত্যি স্যার মনে হয় অন্তর্যামী। আমাদের কালকের কথাটা উনি আজকেই মুখে প্রকাশ করলেন, অথচ আমরা বলিও এখন। খুব ভালো লাগলো। দীপেন ভাইকে ধন্যবাদ জানাই, সি নিউজের অধিকর্তা সে। এবং পাশাপাশি আমি বলি যে আমাদের এই প্রত্যন্ত এলাকা থেকে আমরা দেখেছি, আমরা এখন ওয়েব পত্রিকাগুলোর সঙ্গে যুক্ত থাকায়, আনারুলদা যেটা বলছে, বিভিন্ন ওয়েব পত্রিকার সঙ্গে যুক্ত থাকায় সাউথ বেঙ্গল বলি বা বাংলাদেশের বলি, অনেক কবি সাহিত্যিক আছেন। আমরা তাদের ছোট করতে আমি চাচ্ছি না, যে ওনারাও বেশ ভালো মাপের কবি সাহিত্যিক। তারা যেইভাবে হাইলাইট হয়েছে, আমাদের এই গ্রাম বাংলা হওয়ার কারণে আমাদের সচিব মোহন স্যারের মতো একজন ব্যক্তিত্ব, বা আমাদের নন্দবালা কাকিমার মতো একজন ব্যক্তিত্ব, শহীদুল ইসলাম মৌলানা সাহেবের ব্যক্তিত্ব, সেটা কিন্তু খুব একটা বেশি বাইরে প্রকাশ পাচ্ছে না। এই বিষয়গুলো হাইলাইট করার ব্যাপারে একমাত্র সংবাদ মাধ্যমেরই একটা শক্তিশালী ভূমিকা আছে। আমি অনুরোধ করব যে সি নিউজের পক্ষ থেকে নিয়মিত, সেটা যদি 1 মাস পরে সম্ভব না হয়, 3 মাসে বা 6 মাসে বা বছরে একবার, যদি আমাদের এই বিশেষ ব্যক্তিত্বদের জীবনীগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হয় সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, তাহলে হয়তো আমরা এই অপরিমেয় ব্যক্তিদের, যাদেরকে আমরা পরিমাপ করতে পারবো না আমাদের মাপকাঠিতে, তাদেরকে হয়তো আমরা এক বিশ্বের দরবারে পৌঁছায় দিতে পারবো, এবং এটা একমাত্র সংবাদ মাধ্যমের মাধ্যমেই সম্ভব। আমি এই জন্য অনুরোধ করব সি নিউজকে, যেহেতু সি নিউজ আমাদের নিজস্ব এবং পরমাত্মীয়, তারা যেন এই বিষয়টা একটু দেখেন। পাশাপাশি আমি সেরকম কবিতা বা রেডি হয়ে সেরকম আসিনি পাঠ করার জন্য। আমি আজকে গুরু সেবা দিবস উপলক্ষে কয়েকটা লাইন লিখেছি, আমি একটু পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম দিয়েছি গুরু সেবা দিবসে হৃদয় বাণী। চল 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 চল, গুরু ভক্তি করব বলে সময় বুঝি এলো চলে, মুক্ত খুঁজি সাগর তলে, চল 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 চল, আয় 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 আয়, হৃদয় পুষ্পে মালাগাথি, পরাই তাহাই দিবারাতি, জ্বলবে সেথা স্নেহের বাতি, আয় 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 আয়, বল 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 বল, এমন রত্ন দিলেন প্রভু, তুলনা তার হয় না প্রভু, অহংকার না করি তবু, বল 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 বল, হয় 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 হয়, গুরু থাকেন উচ্চ শিরে, অহিংস ওই যোদ্ধা বীরে, শান্তি চাহেন বিশ্ব নীরে, হয় 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 হয়, কর 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 কর, কঠোর শ্রমে গুরুর পথে, পরাণ সখী তাহার মতে, চলবে সমাজ কাব্য রথে, কর 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 কর।
চল 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 চল, গুরুর তৈরি দেবালয়ে অমৃত রস আনব বয়ে, তাহার চরণ মাথায় লয়ে চল 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 চল। জয় 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 জয়, গুরু হবেন বিশ্বজয়ী, গুরু হবেন বিশ্বজয়ী, নামি হবেন কাল বিজয়ী, গুরু মাতা মমতাময়ী, জয় 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 জয়। আবারও আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। এবারে আমাদের সাহিত্য স্কুলের অন্যতম প্রশিক্ষক কবি কবি কাসর এবং সব করতেছে। মুক্ত কথা প্রকাশ অনুষ্ঠানে আজকে আমরা সমাগত হয়েছি। সমাগত অতিথিদের সবাইকে যথাযোগ্য স্থানে সালাম, শুভেচ্ছা, অভিবাদন জ্ঞাপন করে আমি মূলত কবি ভাষণ করব। তার প্রাককালে দু একটু কথা বলছি। মুক্ত কথা পত্রিকার সম্পাদক সম্মানীয় আনারুল ইসলাম প্রামাণিক মহোদয়, ওনার সঙ্গে আমার তত ভালোভাবে পরিচয় হয়ে ওঠেনি আগে। আমি যখন এখানে আবৃত্তি সূত্রে আসি, এখানে আমার সুজিমান স্যারের এখানে আমি আবৃত্তি সূত্রেই আসি মুক্ত চিন্তায়। তারপরে আবৃত্তি শেখা কয়েক মাস পরেই স্যার বললেন যে কবিতা ইয়ে করতে। তারপরে আমি দেখি সবাই আসে, কবিতা লিখে যায়। আনারুল্লাহ খুব সুন্দর কবিতা লেখে, এইটা করে কবিতা পাঠায়, এরকম অনুষ্ঠান হয়। তো আমিও ইয়ে হয়ে গেলাম, সম্ভবত পরের বারই আমি ভর্তি হয়ে গেছি পরের সেশনে। তখন আমারও টিচিং দিচ্ছে। হ্যাঁ, আনারুলদা হচ্ছে মুক্তচিন্তার প্রথম ফসল। আমার একটা কবিতাও আমি আনারুলদাকে নিয়ে ওখানে বলেছি, আনারুলদাকে মুক্তচিন্তার প্রথম ফসল। তো তারপরে দ্বিতীয়তে আমি ভর্তি হলাম। আনারুলদা তখন আমার টিচার হিসেবে, আমি আনারুলদাকে কিন্তু দাদা হিসেবে ডাকতাম না, আমি টিচার হিসেবেই মানতাম। মানে স্যারকে যেমন টিচার হিসেবে মানতাম, ওই হিসেবেই মানতাম। তো আনারুলদা একদিন আমাকে বললো যে না, স্যার বলার দরকার নেই, তুমি আমাকে দাদাই বলো। তখন থেকে আনারুলদার সঙ্গে আমার একটু ওতপ্রোতভাবে মেশার সুযোগ হয়েছে। পরবর্তীতে আমরা অনেকগুলো প্রোগ্রামে গেছিলাম একসঙ্গে, আনারুলদা সহ। আর ব্লকের প্রোগ্রামগুলো, তখন যে যুব উৎসব হতো, সেই যুব উৎসব, এখন যেটা বিবেক যুব উৎসব, তাই না আনারুলদা? সেই ইয়েতে আমরা আবৃত্তি করতেও যেতাম। তো সেই সূত্র ধরে আনারুলদাকে যতটা জানা, সত্যি মাইক্রোফোনটা ওইখানে রাখো, টেবিলে রাখো। তো সবাই এখানে বলতে মাইক্রোফোনটা টেবিলে রাখো। উন্মাদনা এটা বলার অপেক্ষা রাখে না। আনারুলদা সত্যি সাহিত্যে নিবেদিত প্রাণ। সেই আনারুলদার জীবনে তরাই উতরাই অনেক কিছুই ছিল। সেই তরাই উতরাই পরিস্থিতিকে পেরিয়ে, এত কঠিন পরিস্থিতিকে, এত মর্মম পরিস্থিতিকে সামাল দিয়ে তারপরেও সাহিত্য চর্চার পথকে বন্ধ করে দেননি, সাহিত্য চর্চার দ্বার রুদ্ধ হয়নি। এর জন্য সত্যি সাধুবাদ জানাই আনারুলদাকে। তৎসঙ্গে আনারুলদার কথা সূত্র ধরে আমিও স্যারকে বলবো যে সাহিত্যের দিকটা একটু কেমন যেন কিছুটা হয়ে গেছে। সত্যি এটা কিন্তু আমাদের ভাবার সময় এসেছে। এই বিষয়টা আমিও সমর্থন করছি। আনারুলদা যে বিষয়টা বললো, সেই বিষয়টা আমিও সমর্থন করছি। ওই বিষয়টা একটু স্যার ভেবে দেখার বলে খুবই জরুরি। কারণ আমাদের এই এতগুলো জায়গায় মুক্তচিন্তার আন্ডারে এতগুলো সেন্টার পড়ে রয়েছে, অথচ আমরা সেভাবে কবি তৈরি করতে পারছি না এখনো। কেন ওই কাজটা হয়তো আপাতত করোনার কারণে সেটা হতে পারে, করোনাটা আমাদেরকে দমিয়ে রেখেছে, তবে চলার পথকে বোধহয় বন্ধ করে দেয়নি। করোনা আমাদের গতিটাকে রুদ্ধ করতে পারলেও একেবারে চলার পথটা স্তব্ধ করে দেয়নি। তাই আমাদের আবারও ফিরে আসার সময় হয়েছে। স্যার সেই ব্যাপারটা ভাববেন।
তৎসঙ্গে আরেকটা কথা বলবো যে আবৃত্তি চর্চার যে উদ্যোগটা আমাদের এখানে ছিল, আমরা শুরুও করেছি, আমরা অনেকদিন করেছি, করোনার জন্য বন্ধ হয়ে আছে, সেই ব্যাপারটা নিয়েও স্যার একটু বসা দরকার কথা, সেই ব্যাপারগুলো আমরা একটু বসবো। আর তার সঙ্গে আমি আমার সাহিত্য গুরু, এখানে শশীমোহন স্যারও সাহিত্য গুরু এবং আমার আবৃত্তির গুরু, হ্যাঁ, তোর সঙ্গে মাওলানা স্যারও আমার আবৃত্তির গুরু এবং সাহিত্য গুরু। আমি অনুরোধ করবো মাওলানা স্যারকেও একটু যদি বাচ্চাদের জন্য, কচি কাঁচা যারা উঠছে, যারা আবৃত্তির জন্য চেষ্টা করছে, উনি যদি একটু সময় দেন, আমি জানি উনি খুব ব্যস্ত মানুষ, এত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের ডাকে উনি সাড়া দেন, তারপরেও আমি বলবো আরো ভালো করে যদি একটু সময় দেন এখানে, তাহলে বাচ্চারা আরো ভালোভাবে ইয়ে হতে পারে। কারণ আমি নিজেই তো তার জ্বলন্ত উদাহরণ, যে আমি স্যারের কাছে শিখেছি যে কতগুলো উচ্চারণ এমন সুন্দর ভাবে করা যায়, কোনো শব্দের উচ্চারণ এমনভাবে করা যায়, আমি ওনার সংস্পর্শ না পেলে, ওনার সান্নিধ্য না পেলে হয়তো সেটা বুঝতেই পারতাম না বা জানতেই পারতাম না। আমার উচ্চারণে আমি আবৃত্তি করার ক্ষেত্রে যতটা এই লয় সুর যে ব্যাপারগুলো যতটা জেনেছি, ওনার সান্নিধ্য আমাকে ততটা সুযোগ করে দিয়েছে। পুরোপুরি না হলেও আমি যতটা করতে পারি আজকে টোটালটা ওনার জন্য। তাই ওনাকে বলবো যে পরবর্তী প্রজন্ম যারা রয়েছে, যারা একটু শিখতে আগ্রহী আবৃত্তিতে, উনি যদি একটু সময় বেশি করে দেন, তাহলে বাচ্চারা হয়তো কচিকাচারা আরও বেশি উপকৃত হবে, এই আবেদনটুকু রাখবো। আর তার সঙ্গে আমি আরেকটু বলবো, হাকিম থেকে বললো হাকিম দা একটু আগে, যে আমার প্রাইভেট টিউটার, ওনাকে শ্রদ্ধা রেখেই বলছি, একটু আগে যে কথাটা উনি তুললেন যে বিভিন্ন কবি বা সাহিত্যিকের যে বিষয়গুলো, জীবনীগুলো, এই ব্যাপারটা আমরা অনেক আগেই ভেবেছি। এটা আমি এখানে দৃষ্টতা মার্জন্য আমি দোষটা আমার ঘরেই নিয়ে নিচ্ছি, যে দীপেন কিন্তু আমাকে অনেক আগেই বলেছিল। আমি আজকের দিনে দাঁড়িয়ে, হ্যাঁ, আজকে উনি থাকলে খুব ভালো হতো, ওনাকে নেই, ওনাকে যথার্থ মানে যথা জায়গায় একদম শ্রদ্ধা নিবেদন করেই আমি বলছি, আমরা উদ্যোগও নিয়েছি, ওটার অ্যাঙ্করিং আমি করব। এই ইয়েটাও হয়েছে, আমাদের সি নিউজের সাপ্তাহিক ইয়ে থাকবে ওটা, আর অ্যাঙ্করিং করব আমরা, লাইভ ফোকাস করব, তাই না, লাইভ টেলিকাস্ট হবে ব্যাপারটা। আমাদের প্রত্যন্ত এলাকায় অনেক কবি, অনেক সাহিত্যিক আছেন, তারা কিন্তু অতটা হাইলাইট হতে পারছেন না। এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু ভেবেছিলাম, আর আমি এটা সঞ্চালনা করব, এই ব্যাপারটাও হয়েছিল। আর আমরা প্রথমেই করব লক্ষ্মী নন্দী কাকিমাকে নিয়ে, এটাও হয়েছিল, ওনার বাড়িতেই প্রথম ইয়েটা হবে, ওনাকে নিয়েই হবে, এটাও হয়েছিল। তো আমার সময়ের, ওই জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম, আমার সময়ের ব্যস্ততা জনিত কারণে সেটা হয়ে ওঠেনি, সেটা দীপেনের দোষ ছিল না, টোটাল দোষটা আমারই, তাই আজ পর্যন্ত হয়ে ওঠেনি। তবে দীপেনকে এই মঞ্চে দাঁড়িয়ে আজকে কথা দিচ্ছি যে আমরা অতি শীঘ্রই, করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ভালো হয়ে গেছে, তাই আমরা অতি শীঘ্রই কিন্তু এই এটা চালু করব। একটু যদি তোর সময় ইয়েটা ঠিক থাকে তাহলে আমাকে জানাবি, আমরা শুরু করে দেবো, ঠিক আছে? তবে দ্বিতীয় নামটা আমরা বলবো না, হ্যাঁ, দ্বিতীয় কাকে শুরু করবো নামটা আমরা বলবো না, আমরা ওই আপনারা লাইভ টেলিকাস্টেই দেখতে পারবেন ব্যাপারটা, হ্যাঁ। কারণ প্রথম যাকে নিয়ে করার কথা ওনাকেই আমরা হারিয়ে ফেলছি, করতে পারিনি, এটাই আমাদের মধ্যে একটা আফসোস, দুঃখ থেকেই গেছে। যাই হোক, সবাইকে যথাযোগ্য স্থানে অভিবাদন, সালাম, শুভেচ্ছা, আন্তরিক অভিবাদন জানিয়ে আমি আমার লেখা একটা কবিতা, আমার সেভাবে এখন লেখা হয়ে ওঠে না, তো আমার এই কবিতাটা হচ্ছে সেপ্টেম্বর মাসের, যে অনেকে জেনে থাকবেন, এপার বাংলা ওপার বাংলা মিলে একটা কবিতা প্রতিযোগিতা হয়েছিল। ওই প্রতিযোগিতা জ্ঞানক্ষেত্র পাবলিকেশন বাংলাদেশের, সেই জ্ঞানক্ষেত্র পাবলিকেশনে আমি ওখানে পাঠিয়েছিলাম সেপ্টেম্বর সংখ্যায়। ওই অনেক দিন ধরে ওটা চলে, এটা চলছে এখন। তো ওখানে সেপ্টেম্বর সংখ্যায় আমি থার্ড হয়েছিলাম। ফার্স্ট হয়েছিল বাংলাদেশের একজন কবি আশিকুর রহমান, দ্বিতীয় হয়েছিল বাঁকুড়ার একজন ভদ্রলোক, বয়স্ক, স্যারের মতো বয়স হবে, কি জানি নামটা ছিল, ভুলে গেছি। তো আর তৃতীয় হয়েছিলাম আমি। তো আমার এই কবিতাটা, যে কবিতাটা ওখানে তৃতীয় হয়েছে, ওই কবিতাটাই একটু শোনাচ্ছি। কবিতার নাম ক্ষোভ। হৃদয়ের কোণে জল জমেনি, ময়লা জমেছে যত, বুকের গহীনে বাঁধ ভাঙা ঢেউ, বাঁধন ছিঁড়েছে তত। কালের সমীপে ভাঙা আর গড়া, নিঃশ্বাস বায়ুতে কুমন্থরা, আসি বিষ তুমি বিষবাও জলে, উন্মাদ মনভরা। পাঁজরে পাঁজরে হর্ষ নিনাদ, সম্প্রীতিতে বিচ্ছেদ বিনাশ,
কুহেলির কুহু ভৃগধর ভিগু সহধরে কল্লাস। মানবতা হেরি কোন পথ সরি চলিছ মহান রথে, সেই রথখানা হবে বাহকিনা কালের সত্য পথে। দিন দিনাচারী যত বেবিচারী মিথ্যার মজলিসে, চূর্ণ করি ও অহং যত সত্যের এজলাসে। ওহে দয়াময় তুমি সর্বদয় বিচার দিনের মালিক, যাহা লিখিলাম ব্যবিচার খিলান নহে কিছু আজ অলিক। নমস্কার, সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আরও তিনজনের কবিতা শুনব। শ্যামল রায় বসুনিয়া মহাশয় এবং আমাদের নন্দগোলা বর্মন এবং আমাদের অনুষ্ঠানের সভাপতি। তারপরেই তারপরেই আর কি ভম্বলের কবিতা তো শুনতে হবে। কোথায় আছে সম্মুখে নাই তো, ওই জন্য ভুলে গেছি। না আছে স্যার তাহলে সেইভাবে সবাই রেডি থাকেন। মৌলানাজি তো খাতাপত্র সামনে আছে, তাহলে পাঁচটা মৌলানাজিরই শোনা যায়, তারপরে আমার শ্যামলে শুনবো, তারপরে ভম্বরে শুনবো, তারপরে নন্দবেলা শুনবো। আকর্ষণীয় লোকটাকে হ্যাঁ, আকর্ষণীয় লোকগুলো আকর্ষণীয়, তাহলে ঠিক আছে, মৌলানাজির পরে তাকে দিয়ে দেবো আর কি। আমি তো চোখেই দেখি না, আমি কি পাস করবো? আপনি তো চোখে না দেখো পরীক্ষা দিয়েছেন, সুতরাং ওই কথা বলতে হবে না, ওই কথা বলতে হবে না। চেষ্টা করবো। ওইখানে স্যার, ওইখানে প্রশ্ন যে আমার কাজ করে না। স্যার বসে, আপনি বসে করেন তাহলে। বসে বলবো। বসে বলুন, হ্যাঁ, বসে বলুন, বসে বলুন। গুরু দিবস যেহেতু, তো গুরু চরণে একটু নিবেদন প্রথমে করব। ও কবিতাটা আনিনি, আছে কোথাও খুঁজে পাচ্ছি না, অল্প একটু করব। গুরু তুমি পিতা, সবার উপরে রহিবে তোমার দান, সবচেয়ে বড় মানিক সবার শিক্ষা যে তব দান। এইটুকু শুধু গুরুটার অনেকটা আছে, এটা বলবো না মানে খুঁজে পাই না। আর এখন যেটা পড়বো, বেদনার অন্তরালে, পড়তে পারবো কিনা জানি না, দেখতেই পাচ্ছি না। কারো চোখ ধার দেওয়া যাবে কি? দেখতে এটা কি করেন, এটা দেখি ধার করে দেখি হবে 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 কি? ওরে বাবা, এটা আরো মুশকিল। একটু লাইট লাইট দেখানো। আচ্ছা, ঠিক আছে। বেদনার অন্তরাল, আচ্ছা ঠিক আছে, না হবে ঠিক আছে। ওরা সারা রাত জেগে থাকে একটা শব্দকে ধরবার জন্যে, ওরা মৃত্যুকে কাছে ডাকে একটা বাক্যকে গড়বার জন্যে, ওরা আজীবন জেল খাটে একটা সত্যকে বলবার জন্যে, ওরা অনাহারে দিন কাটে একটা মিথ্যাকে দোলবার জন্য, ওরা দৃঢ় হাতে মসি নেয় একটা বাস্তব কবিতার জন্যে, ওরা ক্যানভাসে খুন দেয় একটা স্বচ্ছ ছবিতার জন্যে, ওরা নির্জন নিশ্চুপে কাঁদে একটা বেদনায় খোঁজবার জন্যে, ওরা চলে যায় আসমান চাঁদে, ভাসমান চাঁদে একটা কালো দাগ মোজবার জন্যে, ওরা চায় না কোনো কিছু একটা ভালোবাসা করবার জন্যে, ওরা করে না দিক ভুল শুধু ইতিহাস গড়বার জন্যে। ধন্যবাদ। এবারে আসলে পারলাম না, দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কবিতা আসলে অংশগ্রহণ করছে কৃষ্ণ কর্মকার ওঠে ভম্বল, নতুন কবি, নয়া কবি, দেখতেই পাই। শোনেন কবিতাটা কেমন, মোস্তফা আসেনি? পরামর্শ দিয়েছে অবশ্য, সহযোগিতা করছি। সহযোগিতা করছে আর কি। তবুও মনে হয় যে কবির প্রতিভা এখান থেকে কিছুটা পাওয়া যাবে আর কি। উপস্থিত যারা আছেন মঞ্চে শ্রদ্ধা জানিয়ে, তোমার রাজবংশীগণ পরে বাংলা একটা লাইন। রাজবংশী মিক্সের রাজবংশী। আসলে আনারুলদা কিন্তু আবৃত্তি দিছে কবিতারা,
মানে পুরোপুরি না হয়, মানে সমাপ্তিটা আনালুল্লাহ করছি আর কি। শুরু করেছে কবিতা গান গুরু সেবা দিবস। মানব কুলে জন্ম নিয়ে এলে ধরার বুকে, বাতৃগাছে জন্ম তোমার রাখছ মোড়ে সুখে। 17ই জানুয়ারি জন্ম তোমার বাতৃগাছ গ্রামে, সাংড়াবান্ধার ভোটবাড়িতে গড়লে সাহিত্য ধামে। গান কবিতা গল্প ছড়ায় নানান ছন্দে, নন্দবালা যোগান দিতেন হলেক ফুলের গন্ধে। মুক্ত চিন্তা ওয়েলফেয়ার গৌতম দাদা জানে, সচি ছাড়ের মসি দিলে গৌতম ছাড়ের প্রাণে। জন্ম নয়তো মৃত্যু নয়, গুরু দিবস বড়, মুক্ত কথা মুক্ত প্রদীপ ঘটা করে বড়। গুরু শিষ্যের মর্যাদাটা বুঝান সমাজটাকে, শচীমোহন বাজায় বাসি তাল লয়ে ও ডাকে। আমি ভাই নৈক কবি যে চলি ছাড়ের ডাকে, ছাড়ের তালে ছন্দে মিলাই কাজের ফাঁকে ফাঁকে। ছাড়ের প্রতি রইল আমার শ্রদ্ধা নিবেদন, নন্দ কাকি মন্দ নয়তো স্নেহে ভরায় মন। মুক্ত কথার পাগল দাদা সম্পাদক আনারুল, 17ই জানুয়ারি দিনটিতে শ্রদ্ধায় যে ব্যাকুল। ছাড়ের জন্ম দিনটাকে যে করেন গুরু সেবা, ইতিহাসে রেখে দিলেন মুক্ত প্রধার দেবা। কবিতা লেখার যোগ্য নাহি আবেগ তুলে কথা, আনারুল দা সচি স্যার ঠাকুর নকশি কথা। যদি ভালো হয় তাহলে মই আরো দুটো কথা খাই। অনেক ভালো। মানে মুক্ত চিন্তা আছে, মানে আমরা তো মনে কর মেন সময়টা দিবার পারি না, মোটামুটি আমরা শুনলে একটু বাইরেতে চেষ্টা করি পারি। এই জন্য মানে সাপ্তাহিকভাবে যদি সাহিত্যের ক্লাসটা চলে, এই জন্য তোমরা জ্ঞানী গুণী ব্যক্তিরা আসেন, একটু চিন্তা ভাবনা করবেন। মজিবুলদা আছে, মাস্টার আনারুলদা আছে, মানে প্রতিনিয়ত যাতে সাহিত্যের ক্লাসটা কমসে কম তোলা যায়। লকডাউনে তো চলা গেলে হয়, অনেক জায়গা আছে, সে সামাজিক দূরত্বটা মেনটেন করিয়াই হয়। তো এইটাই আশা রাখে তো যাতে খুব তাড়াতাড়ি ক্লাসটা চালু করা যায়, এটা একটু চিন্তা ভাবনা করবেন। ধন্যবাদ। তা এই প্রসঙ্গে আর কি কতগুলো একটু আগে তো করলো আর কি, কতগুলো কর্মযজ্ঞ শুরু হবে। কর্মযজ্ঞের মধ্যে যেগুলা যদি পার্সেন্টেজ হিসাব করা যায়, তা সংস্কৃতির বলতে গেলে শুধুমাত্র গান রেকর্ডিংয়ের কাজ হবে। আর অ্যাকচুয়ালি এখানে রবিবার করে নাচের ক্লাস হয়। আর গান রেকর্ডিংয়ের জন্য যে সমস্ত গান প্র্যাকটিস হয় সেইটুকুই হবে। কিন্তু মূলত যে অন্যান্য যে কথাগুলি একটু আগে আলোচনার মধ্যে আসে, এই কথাগুলো আমি বলবো আর কি। যার মধ্যে তাতে পার্সেন্টেজ হিসেব করলে কিন্তু সাহিত্যের প্রোগ্রাম প্রচুর, মানে প্রায় 80% সাহিত্যের প্রোগ্রামে সামনে শুরু হবে। মোটামুটিভাবে মার্চ থেকে একটা যে কথাটা আর কি আরও রিপিট করতে হয়, যে আমার যেহেতু ব্যক্তিগতভাবে করোনাটাকে বেশি মানি, সেই জিনিসটা আর একটু দূর হবে আশা করি ফেব্রুয়ারিতে, এবং মোটামুটি মার্চে আসলে হয়তো সম্পূর্ণটাই দূর হবে সেই ভীতিটা। তখন মার্চে একসাথে কিন্তু একটু আগে রিপিট করা, মানে কথাগুলো আবার রিপিট করি, যে একসাথে সাহিত্য স্কুলটাও কিন্তু চালু হয়ে যাবে মার্চে, সাহিত্যের কর্মশালাও চালু হয়ে যাবে। আমাদের যে নার্সারি স্কুলগুলো কিন্তু সাহিত্য বেশ, ওই যে একটু আগে যে কথাটা আলোচনা যেটা হলো, যে ক্লাস 1টাকে আমরা নাম দিচ্ছি লিড 1। লিড মানে কিন্তু লিটারেচার। লিটারেচার শব্দ থেকে আমরা লিড শব্দটা এলআইটি লিড শব্দটা নিয়েছি। আমাদের যে মুক্ত চিন্তার যে নার্সারি স্কুলগুলো সবগুলোই কিন্তু সাহিত্য বেশ প্রতিষ্ঠান, এবং তাদের ওখানে মানে আমাদের মটোটা কি, মটোটা হলো যে বাচ্চার মধ্যে সাহিত্য মনস্কতা নিয়ে আসা। যার জন্য আমাদের নার্সারি স্কুলের যে আচার্য তাদেরকে প্রথমে সাহিত্যিক হতে হয় এবং চরিত্রবান সাহিত্যিক। কেননা আমাদের যে নার্সারি স্কুলে যারা আচার্য তাদের আমাদের থেকেও কঠোর নিয়ম, আজকে যেখানে আসছি তার থেকেও কঠোর নিয়ম পালন করতে হয়। কেননা আমাদের ওখানে প্রথম থিওরি হলো আচরণাৎ পাঠয়তি যশ আচার্য।
তুমি যা করবে সেটা দিয়ে শিক্ষা দিবে, তোমার আচরণ দিয়ে তুমি শিক্ষা দিবে, এটা হলো এক কথায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে নার্সারি স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর টিচারদের একাধারে যেমন সাহিত্যিক হতেই হবে, শুধু সাহিত্যিক হলে হবে না, তাকে চরিত্রবান সাহিত্যিক হতে হবে। শুধু চরিত্রবান সাহিত্যিক হলে হবে না, তাকে সবই মিলে আচার্য হতে হবে। এই যে একটা কর্মযজ্ঞ শুরু হয়েছে, ওটা গোটাটাই কিন্তু লিটারেচার বেসড। আমাদের স্কুলগুলো লিটারেচার বেসড, যার জন্যে ওখানে বলা হয় কি থিওরিটা যে আমরা বাচ্চাদের মধ্যে যদি সাহিত্য মনস্কতা একবার ইনজেকশন দিতে পারি, একটা ইনজেক্ট করাইতে পারি, তাহলে সব সমস্যার সমাধান হবে। না, সাহিত্য মনস্কতা আমাদের যেটা অন্যভাবে বলি যে আমরা কবি বেশি করে সৃষ্টি করতে চাই, কেন না কবি হলো ভালো মানুষ। এই যে একটা পয়েন্ট, কবিরা অন্যের অন্যায় ক্ষতি করতে চায় না। এটা কিন্তু আমাদের কথা নয়, আমরা থিওরিতে বলছি ঠিকই, কিন্তু কথাটা পুরনো কথা, কেউ এটাকে ব্যাখ্যা করেনি। আমরা মুক্তচিন্তে ব্যাখ্যা করেছি যে অতীতে দেখা গেছে যত কবিদের দ্বারা বিপ্লব হয়েছে, সমাজের কল্যাণ, বৃহত্তর কল্যাণের কাজ হয়েছে, কিন্তু সামান্যতম ক্ষতির কাজও হয়নি, একটা ব্যক্তিকেও ক্ষতি করার কাজ হয় না। একজন কবি একজন ব্যক্তিরও ক্ষতি করতে চায় না। এই যে ঘটনাটা, অর্থাৎ কবি হলেন ভালো মানুষ, ব্যতিক্রম হচ্ছে না তা নয়, মুক্তচিন্তার কবিদের মধ্যে ব্যতিক্রমের সংখ্যা প্রায় নাই বলতেই চলে। অন্যান্য ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে যেহেতু তাদের সাহিত্য সংস্কৃতি, কবি সাহিত্য সম্পর্কে ধারণাটা একটু অন্যরকম। এমন প্রমাণ আছে আমাদের যে শিলিগুড়িতে একটা তোমার লিটল ম্যাগাজিন একটা ফেয়ার হয়েছিল, সেখানে আমাদেরই একজন হলদিবাড়ির কবি, তার সঙ্গে আরো 4-5 জন কবি একখানে বসে মদ খেয়েছে, সেই মেলার অনুষ্ঠানে মানে কি তারা ওই ঘরের মধ্যেই খেয়েছে, যে রাত্রিতে যে আবাসন দিয়ে আর কি, সেটা আমার কানে আসছিল। আমি সেই কবিকে বলছি যে তোমার ওই টিমে তো থাকার কথা না, ওরা তো মুক্তচিন্তার কবি না। মুক্তচিন্তার কবি মাতাল হয়ে কবিতা লেখে না, সুস্থভাবে লেখে। যাই হোক, সেই জন্য বলি, তারপরে এই যে সাহিত্যের কবিদের উপর বা যারা লেখালেখি করে, এই সাহিত্যিকদের নিয়ে বই, যেমন লোকশিল্পীদের নিয়ে বই, সাহিত্যিকদের নিয়ে বই, এই যে ভাবনাটা ভাবছি, এটাও কিন্তু সাহিত্য কেন্দ্রিক ভাবনা। এবং সামনে যেগুলো গবেষণামূলক কাজগুলো তো লোক সংস্কৃতির হচ্ছে, অটোমেটিক্যালি সেগুলো গান বাজনার উপরেই হচ্ছে, কিন্তু সামনে সাহিত্যকর্মটা এবং আবৃত্তির ক্লাসটা আমি করোনার জন্যই বন্ধ রেখেছি, আর কোনো কারণে নেই। কেননা ক্লাসটা চাপাচাপি করে বসে যেভাবে করতে হয়, তো চিন্তা ভাবনা করে সেটাও চালু হয়ে যাবে, মার্চের দিকে আমরা চালু করে দেবো আবৃত্তির জন্য ক্লাসটা। তার রেজাল্ট বের হয়েছে, সার্টিফিকেট দেওয়া হবে, রেজাল্ট রেডি করেছে। রেজাল্ট এখানে কিন্তু ওই আমাদের তো জানাইছিলেন, গ্রুপে দিয়েছি রেজাল্ট। তো এই যে সব মিলে, হ্যাঁ, সংস্কৃতি না হলে সাহিত্য টিকবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। সাহিত্য সংস্কৃতি দুইটাই পাশাপাশি জিনিস। সংস্কৃতি হলো মানুষের আচরণের প্রকাশ, মানুষের অভ্যাসের প্রকাশ। একজন কবি, তার আচরণটা কিন্তু সংস্কৃতি হয়ে যায়। একজন গল্পকার, তার যে আচরণটা, সেটা কিন্তু একটা সংস্কৃতিতে পড়ে। আচরণটা হলো সংস্কৃতি, লেখাটা তার গল্প। আপনি ব্যক্তি জীবনে যে চলাফেরা করছেন গল্পকার হিসেবে, সেটা কিন্তু হলো সংস্কৃতি। কাজে হাকিম কথাটা পরিষ্কার হলো না যে পার্থক্যটা কোন জায়গায়? আমি কবিতা লিখছি, কবিতাটা আমার সাহিত্য। তা আমি কবি কেমন হাঁটছি, কেমন চলছি, কার সঙ্গে কীভাবে কথা বলছি, সেটা কিন্তু সংস্কৃতি, সেটা কিন্তু কবি না, কবিতা না।
কাজে সংস্কৃতি এবং সাহিত্য একদম এপিলোপি, কিন্তু আমাদের সামনে যে প্রোগ্রাম আছে তাতে আমাদের বিশাল সাহিত্যের কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে সবাইকে লাগবে। যেমন আবৃত্তির ক্লাস, এটা তো শুধু একজনেই দুইজনেই, জাকির সভাপতি, আবৃত্তির যে আমাদের কমিটি আছে জাকির সভাপতি এবং মজিবুল হক সম্পাদক, দুইজনে তো চালাতে পারবেন না, না? সবাইকে এগিয়ে আসতে হবে। সাহিত্যের স্কুল যদি ক্লাসটা শুরু হয় সবাইকে এগিয়ে আসতে হবে। এবং মাসিক সাহিত্য বাসর একটা আগে থেকেই চালু ছিল, সেটা আবার শুরু করা হয়েছিল গত 18-তে। 18 থেকে 19 চলতে চলতেই আবার বন্ধ হয়ে গেল, আবার চালু হয়ে যাবে। সেই জন্য একটু আগে যে কথাটা এক কথায় বলছিলাম যে সামনে কিন্তু প্রচুর কাজ এসে যাচ্ছে। কিছু পত্রিকা মরে আছে, ডেড হয়ে আছে, সেগুলোকে জাগানো যায় কি না দেখা যাক। আমিও একটা সময় এখন এক্সট্রা দিতে পারবো, কেননা স্কুল যাই, স্কুলটাতে বিশাল সময় দিতে হয়। সন্ধ্যায় এসে গান বাজনায় বসি, হ্যাঁ, সাহিত্যকর্মটা রাত্রিবেলা বাইরে গিয়ে করার পরিস্থিতি থাকে না, ওটা দিনের বেলা পরিস্থিতি বেশি থাকে। যে সব মিলে আমরা আশা করি আগামী দিনে সবার যে মনের আশা সেটা পূরণ হবে। আমরা এ ব্যাপারে প্রায় নিশ্চিত বলতে পারি, এবং সেক্ষেত্রে সবার সহযোগিতাও প্রয়োজন হবে। সাহিত্যের যে বড় বড় কর্মশালাগুলো হতো, বা 4 ঘন্টার যে কর্মশালা হতো স্টুডেন্টদের নিয়ে, এগুলোও সামনে চালু হবে। সেটাও চালু হয়ে গেছিল আমাদের 18-তে, 19-এর মাঝামাঝি, 19শে জুন। এবং আমরা কোন দিন একটা করলাম না সেদিন, আগে এই যে মাঝখানে একটা করলাম না, হ্যাঁ, এর মধ্যেও একটা করে ফেলছি। হ্যাঁ, সেগুলো আরও সংখ্যা বাড়বে। আশা করি আমরা আবার একটা নতুন করে সেশন শুরু করতে পারবো। এইটুকুই কথা। এবারে আমরা আমাদের মুক্তাঞ্জলির অন্যতম কর্মকর্তা, আমাদের কবি শ্যামল রায় বসুনিয়া মহাশয়, তাকে কবি রসদ করার জন্য অনুরোধ করছি, সঙ্গে শুভেচ্ছা করি। আচ্ছা নন্দ, চলে গেল। আচ্ছা ভম্বল অনুষ্ঠানটা শেষ করেই তারপরে ওকে রাখিয়েছে। অবশ্য ওদিকে যাওয়ার প্রচুর লোক আছে, তোমার লাগবে না। উপস্থিত আজকের মহতী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, মুক্তকথা সাহিত্য পত্রিকার স্থায়ী সভাপতি, মুক্তচিন্তা কর্মধার, মুক্তকথার সম্পাদক এবং অন্যান্য কবি সাহিত্য বন্ধুগণ, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে গুরু সেবা দিবসে আমার বিনম্র চিত্রে ভক্তি প্রণাম জানিয়ে আমি কয়েকটি কবিতা পাঠ করছি। কবিতা মূলত আমি খুব কম পাঠ করি, তো আজকে যেহেতু করবো ওই কয়েকটা কবিতা বেশি পাঠ করি, অনেকটা ওই বিকাশ পোশাকের মতো দিনাজপুরের। ঠিক আছে, সভাপতির কাছে জন্য আমি আগামী একটা অনুমতি চেয়ে নিচ্ছি। অবশ্যই। হ্যাঁ, তো ওই আনারুল ভাই যে পত্রিকাটা প্রকাশ করেছে, ও যা বক্তব্যে কিছুটা ক্ষোভ প্রকাশ করলো, আমাকে ওর লেখা দিতে বলেছিল, তো আমি একটা দিয়েছিলাম আর কি, স্বরবৃত্তে 4-4-2 মাত্রা। তো যাক, এখানে দেখছি 2টা বানানোর একটু ভুল আছে, প্রিন্টিংয়ে যেটা হয়ে থাকে। তো এটাই আমি প্রথমে পাঠ করছি। গুরু দৃষ্টি। গুরু মানে মাথার ছাতা, সবাই মোরা জানি, তারপরেও অজানাতে কেন তারে হানি। গুরু মানে জ্ঞানের আধার, শিক্ষা নিতে ছুটি, শিক্ষা দীক্ষা সমাপনে চেপে ধরে ছুটি। মানুষ মানে ভুল হয়ে যায়, গুরুও তো মানুষ, মানুষ অতি আশাবাদী বলেই ফাটে ফানুষ। কিছু মানুষ তরলের ন্যায়, চেনা বড়ই শক্ত, দয়াল প্রভুই বা কজন পান তার নিষ্ঠাবান ভক্ত।
ভালো মন্দ গুরুর কাছে সবাই হলো সমান, দুও বেশি সমাদর পায় আছে ভুড়ি প্রমাণ। অনেক শিষ্য খেদে বলেন বড়ই মন্দ বোরা, ভাগ্যদেবী তার উপরে চালিয়েছেন কোড়া। জীবন যুদ্ধে বঞ্চিত লোক গুরু করে বরণ, বিপদ আসলে গুরু দেবে করে থাকে স্মরণ। শীতের দিনে সূর্য অস্তে রবি থাকেন নিস্তেজ, লোভ লালসার যুগে গুরু ক্ষমতা নেই সতেজ। সকলের দপ্তরের কাজ ভাগ করে দেন বিধি, কেষ্ট লক্ষ্মীর মতো পাঠান দক্ষ প্রতিনিধি। এক চোখেতে প্রভুর এখন দর্শন থাকে বাকি, ভোগের যুগে সুযোগ বুঝে অনেকে দেন ফাঁকি। ন্যায়াধীশের ঢিলামিতে সকলে হন দামি, হতভাগ্যের কপাল পুড়ে জানেন অন্তর্যামী। আর এবারে আমি ওই একটু ইয়েতে যাব, ওই আমার একটা যেটা দোষও আছে যে ওই লেখার সময় আমি কিন্তু সবসময় ছোটো পাতায় লিখে রাখি আর ওই পাতাগুলো বিভিন্ন জায়গায় গুছিয়ে দিই। এভাবে অনেক লেখা কিন্তু পরে দেখা যাচ্ছে পাইওনি। বেশ বেশ। প্রথম যে কবিতাটা আমি ইয়ে করবো আবৃত্তি, সেটা হচ্ছে এই যে পেয়েছি, এটা বাংলাদেশ কবি সাহিত্যে লেখা। আর এই বাংলাদেশ কবি সাহিত্যে লেখার একটা যেটা এটা আমার ওই যারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, যেমন এক নম্বরে যেটা আমি বলবো আমাদের মুক্তচিন্তার যে মুক্তাঞ্জলির যে সম্পাদক ওই আব্দুল হাকিম ভাই সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন এটার জন্য। পরে বলছি কথা প্রসঙ্গে, তার আগে আমি এটা বলি আর কি। এটা মাত্রাবৃত্ত ছন্দে লেখা। প্রেমের শেখা লেখান, দাপর যুগে রাধা কৃষ্ণ ছিল অমর জুড়ি, মামির মন বহু কষ্টে কানাই করে চুল। ইউরোপেতে জুলিয়েটে রোমিও প্রেম খ্যাত, সবাই জানে প্রেম কাহিনী সারা বিশ্বজ্ঞাত। বাংলাদেশে ছিল লায়লা মজনু প্রেম গাথা, প্রেমের তরে সব কিছুতে বিকিয়ে দিত মাথা। এখনকার প্রেম কাহিনী টি-20 ম্যাচ, বল ব্যাটিং রানের চূড়া একটু ভুলে ক্যাচ। শাহজাহান যায়নি ভুলে মমতাজের প্রীতি, প্রেম রাজের সাক্ষী বয় তাজমহল স্মৃতি। তারপর আরেকটা কবিতা, এটা হচ্ছে কি কৃষকের পরিবেদনা। চাষি মোদের অন্নদাতা মুখে ফোটায় হাসি, তাই তো মোরা চাষি ভাইরে মুখেই ভালোবাসি। অতি কষ্টে ফসল তুলে পায় না কেন দাম, চাষি বন্ধু দামের তরে পূর্বে কেন চান। ভোট আসলে নেতারা সব চাষি দরদি সাজে, 5 বছর কেটে গেলেও ফারাক থাকে কাজে। ফিশন যায় ফিশন আসে, কিষান করে চাষ, দামের বেলা কিষান পায় ঝিকঝাকালি বাস। কৃষক মনে ভীষণ ব্যথা, চোখের কোণে বান, কেউ বলতে পারেন কেন চাষির বুকে হান। অন্নদাতার অন্নে সবে ভোগবিলাসে খায়, বাঁচার তনে অন্নদাতা আন্দোলনে যায়। মোদের দেশে কৃষক হলো, মোদের দেশে অন্নদাতা হলো, মোদের দেশে কৃষক হলো কই মাসের প্রাণ। শাসক কেন তাদের দিকে নিশানা করে বান। ন্যায় বিচার কবে পাবে অন্নদাতা চাষি, শোষক শ্রেণী আদৌ চায় তাদের মুখে হাসি। তারপরে এটা ওই ইলিশ মাছের উপর, স্বাদের ইলিশ। ইলিশ মাছে পাই না তো আর আগের মতো স্বাদ, রুপলি আর রুপলি নেই মিশে গেছে খাত। রুপলি ধন বাঁচাতে ভাই চেতনাবোধ চাই, নইলে সোনার ফসল নেবে রূপ কোথাতে ঠাই। আগের দিনে দাদু দিদা শুনতো জয় গান, এখন ভোজন রসিক কজন ইলিশের স্বাদ পান। উৎপাদনে বড়ই অভাব, বাজার চোরা দাম। আজ মৎস্যরাজ নিরাপদ নয়, দূষণ ধরা ধাম। ভোজন প্রিয় বাঙালি চায় খাওয়ার পাতে নুন, রাসায়নিক আর কীটনাশকে ইলিশ করে খুন।
এই চেতন কথাটাতে মনে হলো আনারুল, মানে সম্পাদক অন্তত পক্ষেই মালানাজির ওই চেতন নিয়ে কবিতাটা একটু শোনান্ত শোনাবেন। হ্যাঁ, তো তুমি যেহেতু দেখতে পাচ্ছেন না, আমি পড়ে শোনাই। হ্যাঁ ওনার পরে আর কি। হ্যাঁ দারুণ চেতন শব্দটাতে মনে হবে যে একটা মজার কবিতা আছে। হ্যাঁ, এবারে একটু ওই আলাদা ইয়েতে হ্যাঁ এটা হচ্ছে ইয়ে আর কি, গরিবের ডাক্তার। গরিবের ডাক্তার কাফিল খান, দীনতা তোমায় করেছে মহান। তুমি অন্যায় অবিচারের শিকার, লক্ষ কোটি মানুষ তা করে শিকার। শাসক কেন নির্বিকার, তোমায় নিয়ে নানা প্রান্তে হচ্ছে প্রতিবাদ। কত শিশুর জীবন হচ্ছে বরবাদ, আর কত শুনবো মায়ের আর্তনাদ। ব্যাটসম্যান লম্বা চওড়া ব্যাটে খেলে, কি অপরাধে তুমি গেলে জেলে। জানতে মনে বড় জাগে সাপ, কি তব মহা অপরাধ। কি আছে তোমার বিরুদ্ধে প্রমাণ, তব প্রত্যুৎপন্ন মতিত্বে বেঁচে ছিল বহু প্রাণ। আসলে ভাগ্যটাই মন্দ কারো কারো, অনেকে পার পায় যতই বলুক গলি মারো। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর লোলাটে, তোমার আবির্ভাবটাই ভুল তল্লাটে। অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ, মালিয়া সারদা নারদা রক্ষে রাজোচিত কাজ। রাজা রানী আজ নীরবে নীরব, কেন কাফি সাপুরো আর শফিকুলে সরব। করোনায় আজ কাফির অতি প্রয়োজন, সব কিছু চাপা দিতে যুদ্ধের আয়োজন। রাজা আহ্লাদে খেলে যুদ্ধ খেলা, শুল্কের দেনায় প্রজা পাবে ঠেলা। করোনা খেদাতে খাওয়ানো হয় গোবর গোমূত্র, বিজ্ঞানের যুগে এটা হতে পারে কোনো সূত্র। আম জনতার ভগবান ডাক্তার কাফিল খান, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। মানবতা ও ইনসাফ আমফান গতিতে নিরুদ্দেশ। ছায়া পায় কায়া অভিনব যন্ত্রে, ফুটেছে প্রমাণিত চোর ছাড়া পায় কোন মন্ত্রে। কি বিচিত্র রাজবেশ, কি বিচিত্র ঢাল বর্ম, কাউকে ধরা কাউকে ছাড়া রাজোচিত ধর্ম। তোতা পাখি দ্বারা কাজ করো হাসিল, বলির পাঠা হয় কাফিল। তোতা পাখি রূপ তরল পদার্থ, থালা পাত্রের আকার করে চরিতার্থ। কফিরা হিরে তুল্য শক্ত পদার্থ, মানব সেবাটাই তাদের পরমার্থ। কারো কাটে মোচ্ছবে শারদে নারদে, তুমি কাটাও অস্বাস্থ্যকর গারদে। মহামারীতে থালা কাঁসা বাজায় নিরো, তোমাদের গারদ বানালো জনতার হিরো। অসহায়ের ডাক্তার কাফিল খান, জেল দানিবে তোমায় খ্রিস্টের সমান। কাফিল গান তো মুক্তি পাইছে তো, হ্যাঁ? হ্যাঁ মুক্তি পেয়েছে। এবার একটু আলাদা ধরনের, এটা হচ্ছে ললিপপ। এটা মিশ্র সন্দেহ বলবো আমি, কারণ এখানে কোনো মাপটা তো দেওয়া হয়নি, এমনিতে মনে যায় এসেছে তা লিখেছি। এটা 15 আগস্ট লিখেছিলাম, এবারে 20 সালে। কুহুকিনীর ঢপ এসেছে হুজুক, ভোগবাদী যুগ। কুহুকিনীর ঢপ ঝোলায় ললিপপ, লোভী ছোটে লোভে মানি রেখে শোভে। লোভী হয় অতি লোভী, আরও বেশি ললিপপ লোভী। তাহেরি মানি মানার্থ করে হানি, ললিপপ লাগি করে বায়না, বৎসরান্তেও পায় না। তবু দোকানি পায় সমাদর, ললিপপের আছে আদর। গভীর জলে যেমন মাছ, দোকানে আঙ্গুল ফুলে কোলা গাছ। ললিপপ তরে যারা দেয় তারা, ললিপপ লভে তারা। এ কি হায় হায়, সরু গোলার যায় দুরাশায়। মননের বৃথা আশা, ঢব আছে মহাঠাসা। রসিক চিনতে কবে পাবো ছুরি, জীবন যৌবন তো যাচ্ছে ফুরি। দোকানির কোথা সাপ, আগে তোর পরিমাপ। যে দেবে বেশি টাকা, ললিপপ তার পাকা। নাগর ললিপপের আশা ছাড়ি, আন মনে যায় বাড়ি। অধিক আশা মেটে না, ভোগের ভাত সিজে না। আশা ছিল ললিপপ, জুটলো চপ আর ঢপ। লোকে শুনলে বলবে ছি, আচ্ছা ললিপপটা কি? একরকম লজেন্স, ফাঁসে যার কম সেন্স। ললিপপ লোভিতে হাত পড়ে জমিতে, ললিপপ লাভে থাকে মুখিয়ে, মুখ যায় শুকিয়ে। দুশ্চিন্তা শরীর যায় কাটা, দোকানিরে যায় না ফাটা। দোকানির অনেক নন্দী ভৃঙ্গি, লঙ্ঘন করা যায় না ডেঙ্গি। দুরাচার ভাবায় পৃথিবীটা কার, পৃথিবী টাকা। ডিগ্রি সততায় ধস, আসে যার নাম যশ। পৃথিবী টাকার বস, দোকানির কে বস? ত্রিবৎসরান্তে ললিপপ পায় ক্যাবলা, ডিগ্রিহীন পুরোপুরি ছ্যাবলা। দোকানি কয় ক্যাবলা কই, এখানে কর ইনিশিয়াল সই।
কেবলা ফ্যাল ফ্যাল করে থাকে, ইনিশিয়াল সই বলে কাকে? বাবা বাবা কয় বাউ হামায় আংসাং লোক না হই, নেঙ্গুল দিয়া দেখ টিপসই, সগায় জানে হামায় অনেক টাকা দিছি, ওই জন্য তো ললিপপটা পাইছি। এবারটা বেকারের ইয়ে নিয়ে, বেকার বেকার লক্ষ বেকার, দেশটা গেছে ছে, বেকার সংখ্যা নিরসনে কেউ কি ওঠে কে? আজকের কৃষি কালকের শিল্প, মানুষ বাঁচার জন্য, তবেই হবে বিশ্বভূমি সব কিছুতে ধন্য। মতবিরোধ দূর করে ভাই হব শিল্পমুখী, সবাই হাসবে সুখের হাসি, কেউ রবে না দুঃখী। শিল্পপতি স্বাধীনভাবে করুক তাদের কর্ম, কাটমানিয়ার তোলাবাজি রুখাই রাজার ধর্ম। মোদের দেশে থাকতো যদি জোরদার নারী শিক্ষা, ভিন দেশেতে প্রবাস থেকে কেউ করতো না ভিক্ষা। জন্মহারে কন্ট্রোল থাকলে হতো না কেউ দায়ী, জন্মভূমে শিল্পবিনে তারাই পড়ে যায়। এখান থেকে আমি আরেকটা ইয়ে করবো। হ্যাঁ সময়টা, হ্যাঁ ওইটাই আর কি। হ্যাঁ এটা ওই ইয়ে করি আর কি করি, এটা হচ্ছে কবির উপলব্ধি। পাঠক তুমি আছো বলেই আমি বেঁচে আছি, গোলা ধরে দুজনে তাই থাকি কাছাকাছি। আমার থেকে তোমার কাজটা কঠিন আরো বেশি, ঘেটে ঘেটে অর্থ খোঁজো কোন শব্দ কোন দেশি। আমরা যারা কবি লেখক লিখেই মোরা খালাস, সন্ধ্যালঙ্কার ভাবার্থ লয় বড় তত্ত্ব তালাশ। তোমার আমার অবস্থানটা বড্ড উঁচু নিচু, আমি হই ভাই পুরস্কৃত, তুমি পাও না কিছু। প্রত্যাশিত ভাবে থাকবে দুজনের এই ছবি, দোহে পশু গাগে বইয়ের পোকা পড়ে কবি। পাঠক হলো আদি সৃষ্টির ধারক বাহক ত্রাতা, তুমি থাকো পাদক প্রদীপ আলোর নিচে ভ্রাতা। সন্তান বড় হলে চিত্ত মহানন্দে ভরে, পাঠক কেন জগৎ সভায় পাবে না তার মূল্য। মাতা যেরূপ সন্তানের লালন পালন করে, সন্তান বড় হলে চিত্ত মহানন্দে ভরে, পাঠক কেন জগৎ সভায় পাবে না তার মূল্য। কাব্যোদ্যানের ভাই প্রলুব্ধ মধু করে তুলল। সেখান থেকে চলে আসছে এবারে তো নিন্দুক একটা। যদি শত্রু বানাতে চান ভালো কাজে হাত দিন, ভালো কাজে জনপ্রিয় যায় না হওয়া দিন দিন। নিন্দুক মানে সমালোচক, কাজটা বড়ই সোজা, তাদের কর্ম বিদ্ধ করা নহে তত্ত্ব খোঁজা। ফলধারী বৃক্ষে আঘাত সহিতে হয় বেশি, মহানিন্দুক সবসময় করে কেশাকেশি। মহৎ কাজের বিরোধিতায় যদি লাগে পাছে, কর্মযোগী একেবারে সঠিক পথে আছে। নিন্দুক যদি কর্মবীরের প্রশংসাতে মাতে, বুঝতে হবে শিকড় উপরে মারবে হাতে নাতে। গুণীজনে হতে হবে সত্যান্বেষী নিন্দুক, এলেম লাগবে ভুড়ি ভুড়ি প্রজ্ঞা ভর্তি সিন্ধু। এবারে নিন্দুকের স্তুতিটা একটু বলি। নিন্দুক তুমি আছো বলেই সত্য পথে চলি, সবসময় চলতে ফিরতে তোমার কথা। তুমি শিল্পীর পরম বন্ধু, তাই তো দেখাও বর্ত, দেখানো পথ আরশির মতো লঙ্ঘন করে গর্ত। তুমি স্রষ্টার পথ নির্দেশক, তাই তো তুমি মিত্র, তুমি নইলে আঁকতে পারতো কি অপরূপ চিত্র। সব কাজে কি সুন্দর সুন্দর বাজে কথা বলো, যুগ যুগান্তর ঠোঁট কাটার ন্যায় বক্র পথে চলো। তুমি নইলে শিল্পী হতো যেমন তেমন কায়া, সৃষ্টি লাগি অবতীর্ণ হতেই হবে ভায়া। অভিমানে তোমার কর্মে করো না ভাই খান্তি, সবাই যদি বাহবা দেয় কে ধরবে ভুল ভ্রান্তি। এটা নববর্ষের ইয়ে, এটা 1 তারিখে লেখা, এটা ইয়ে করে আমি শেষ করবো। হ্যাঁ এটা নববর্ষের শুভেচ্ছা। এটা
নববর্ষ হোক উৎকর্ষ মোদের বিশ্ববঙ্গে, সুখ সংহতি বিরাজ করুক প্রাণীকুলের সঙ্গে, হিংসা নিন্দা খুনোখুনি সবে যাবে ভুলে, সাম্প্রদায়িক বিভেদ নাশি উপড়ে ফেলুক মূলে, সভ্য যুগের সভ্যতাতে মানুষ হবে মহান, দানে তাকে বাক সংযমে হবে খ্রিস্টের সমান, একবিংশ শতাব্দীতে সবাই পাবে স্বরাজ, উপযুক্ত বিশ্ব গড়তে সকলে দিক খরাজ, সুখ শান্তিতে মেতে উঠুক বিশ্ব বাংলার সবাই, স্বজন পোষণ খুন ধর্ষণে কেউ হবে না জবাই, অর্থরাশি অনর্থের মূল সকলে তা জানি, তবু কেন মানুষ ভুলে দীর্ঘ নখের বাণী। এই পর্যন্ত ঠিক আছে। সবাইকে হ্যাঁ এই ধন্যবাদ। মানে একটা জিনিস বলতেই হয়, 2004 থেকে আমরা মেলা পাগড়িতে যে সাহিত্যের কাজটা শুরু করেছিলাম, তখন থেকে প্রায় বলা যায় 2004 থেকে 2019 পর্যন্ত, এই বলা যায় 15 বছর অনেক কাজে, প্রত্যেকটা কাজে অনেক কাজ করলেও প্রত্যেকটা কাজের সঙ্গে শ্যামলরা যুক্ত থাকলেও শ্যামল শুধুমাত্র প্রবন্ধই লিখতে হয়, এটাই জানতাম। কিন্তু 2020 আমাদের সৌভাগ্য যে 19 পর্যন্ত জানি যে না, কবিতার লোক না, কবিতা নিয়ে অনেক কর্মশালাও হয়েছে, যোগদানও করেছে, কিন্তু কবিতার লোক না। 20-তে যখন প্রথম যেদিন দেখলাম, আমি প্রথম কমেন্টই করছিলাম এই ধরনের একটা, প্রথম পুরস্কার পাওয়ার পরে। আজকে একজন কবি এতগুলো কবিতা পাঠ করার জন্য আগ্রহ প্রকাশ, এর মানেটাই কিন্তু যে কবিতার প্রতি তার যে একটা অদম্য প্রেম তৈরি হয়েছে, যে প্রেমটা বাদ মানছে না, এটাই কিন্তু প্রমাণ। এবং আজকে তাকে আর বোধহয় প্রাবন্ধিক না বলে কবি বলাটাই বেশি উপযুক্ত আর কি, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, এটাই। এবং কবিতার মানও যথেষ্ট উন্নত, যদিও প্রবন্ধের একটা ছাপ যেটা হয় আর কি, গল্পকার যদি কবিতা লেখেন, কবিতার মধ্যে গল্পের ছাপ ঢুকে, আবার কবি যদি গল্প লেখেন, তো গল্পের মধ্যে কবির ভাবের ছাপ ঢুকে আর কি। দেখবেন শব্দগুলোর মধ্যে একটা প্রাবন্ধিক ভাব অনেক জায়গাতে আমরা কিন্তু এতগুলো কবিতা যে হলো তার মধ্যে অনেকগুলোতে এরকম পেয়েছি। যাই হোক, আমাদের কবিবাসর শেষের দিকে, কবিবাসর শেষ মানে হলো আমাদের স্থায়ী সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করবেন। এরপরে আমরা এই মৌলানাজির একটা কবিতা পাঠ করছে তো নাকি, কবিতা দুর্দান্ত কবিতা, আমি তো ইয়েটা দেখছি, কবিতা দেখছি, অনেকদিন ধরিয়ায় সাহিত্য বাসর তো চেতন হয় নাই। হওয়া দারুণ মজা, কাজেই সেটা শুনি। নামাজের সময় হয়ে গেছে, তারপরে নন্দবালা বর্মন আর হলেই, বেশি সময় নেবার নয়। হ্যাঁ ঠিক আছে, আর দুধের স্বাদ ঘোলে মিটাইছে নাজি শ্যামলদা, হ্যাঁ। সুযোগ পায় নাই, হ্যাঁ তো মুই ওখানে ঘোলে মিটিতে শাড়ির কবিতা দিয়েই। কবিতা তো আর পাঠ করো নাই, তা মাননীয় মাওলানা শহীদুল ইসলামের লেখা চেতন হিচে গাঁও, সবারে গাঁও চেতন হিচে নাই আগিলা দিন, টেবিলত মাথা থুইয়া মাস্টার আর না পারেনি, পাকা চুল না তুলে ছাত্র ঘামচি মারাও শেষ, চেতন হিচে পয় পোয়াতি চেতন হিচে দেশ, গ্রামের মানসিক বাহে কোয়া আর না যাবে দাদা, চোখ দিয়া ফুটিছে উমাল্লারও চিনছে কালো সাদা, গ্রামের ছাওয়া লেটার পাইছে মিছিরে স্টার, হুচে মেলা দপ্তর উকিল ডাঙ্গর ব্যারিস্টার, দেউনিয়া ডাক বন্ধ হয়েছে কাহয় না হয় বাবু, না কয় বাবু, চেতনার চাপত পড়ি বাবুই হইছে কাবু, আগিলা আন্ধার কাটি গেছে উজ্জ্বল হয়েছে গ্রাম, কালঠুর বেটাও পাইলট হয়েছে নালটুর চালায় ট্রাম, সবিতার সাও কবিতা নেকি হইছে বড্ড কবি,
মুক্ত চিন্তার অ্যালবামন্ময় দেখিনুম দেশে ধন্যবাদ জানাই তোমাকে আদর জানিয়া আমার কথা মেসেজ করবে আচ্ছা, এবারে নন্দবালা বর্মন। মুক্ত সুন্দর ছবি দেখছে একটা তারপর ভুল করছি না কেন কবিতা ফিরে পেতে চাই আবার দেখিন সেই দিনের মতো একই সুতায় গাথা মালা শত শত জবা গোলাপ ফুটুক বছর বছর ধরি দেখিব তাই নয়নে নয়ন ভরি জ্যোৎস্নার আলোয় ফুটুক আকাশেরও তারা ঘ্রাণে পুস্তক আড়ালে ঠাই নমস্কার। আচ্ছা তাহলে এলাকি শেয়ার হবে? শেষ করে দিই। ওই মোড়ে যে এখানে কথা আছে, হ্যাঁ ঠিক আছে। আনারুলকে নিয়ে যখন এত কথা হলো আনারুলকে নিয়ে একটা কথা আর কি আমার একটা রবীন্দ্রনাথের কথা আর কি মনে আসলে আমি একটু নাটক করছি তো রবীন্দ্রনাথে ছাড়ালি না ছাড়ে কি করিব তারে ওমর পুরাতন আনারুল রে দেখে চলে যায় বৃত্ত। না ওটা বাকি রাখলো ছাড়ালেও না ওমর ছাড়ে। আনারুল রে দেখে চলে যায় পিত্ত। হ্যাঁ। না, তবু ওটা মায়া তার, তবু মায়া তার, ত্যাগ করা ভাই, হ্যাঁ, মোর ঠিক আছে, প্রিয়তম ওটা আনারুল লোক ঢুকিয়ে দিল। আনারুল ঢুকে দিল আচ্ছা বেশ, আচ্ছা, হ্যাঁ, আমার বলেন। একটা ছোট্ট অনুযোগ আছে। হ্যাঁ। আছে আমার কোনো সময় নেই মজিবুল তার না, না। বক্তব্যের মধ্যে না ব্যবস্থা আছে একটা এটা আবেদনই বলবো, আবেদন রেখেছে। হ্যাঁ টিফিন দিয়ে সেটা হচ্ছে ওই যদি আবৃত্তির জন্য মৌলানা স্যার একটু বেশি সময় দেন তাহলে ভালো। এই প্রত্যাশা অবশ্যই আমি পূরণ করব এবং যতটা বেশি পারি আবৃত্তির জন্য আমি মুক্ত চিন্তাকে সময় দেব। বাহ। আচ্ছা আমরা এবারে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা মানে সমাপ্তির দিকে এসে গেছি। আমাদের মুক্তকতার যে স্থায়ী সভাপতি মাননীয় মৃত্যুঞ্জয় সিংহ সরকার মহাশয় একটু ধন্যবাদ জ্ঞাপন শুধু বক্তব্য রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে এই অনুরোধ করছি। নমস্কার। আজকে মুক্ত কথার প্রতিষ্ঠা দিবস এবং মুক্ত চিন্তার যে কর্ণধার তার জন্মদিনে আমি তার সার্বিক উন্নতি কামনা করব, তার সাথে যাতে দীর্ঘদিন ধরে কাজকর্ম করে যেতে পারেন এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, তার জন্য আমি কিন্তু ভগবানের কাছে আদর রাখবো। তার কারণ যতদিন আপনি সুস্থভাবে কাজ করবেন ততদিনে কিন্তু আমাদের ভোটবাড়ির যে অঞ্চলের নাম সারা পশ্চিমবাংলার বাইরেও কিন্তু প্রচার হবে, এটা কিন্তু আমাদের গর্বের বিষয়। এটুকু আশা রেখে আজকের মুক্তকতার যে প্রোগ্রাম দিবসে আমি সমাপ্তি ঘোষণা করি। তাহলে শেষ করে দিন না? হ্যাঁ শেষ করে দিন। আচ্ছা তাহলে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি। আসলে সময় আরো কিছুক্ষণ পার করা যেত, নানা কারণে পার করা যাচ্ছে না। তো সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে